আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ল্যাব রিপোর্ট আজকে দেখি কয়েকজন একটা যে কিরকম হয়েছে আমাদের ল্যাব রিপোর্টের কোয়ালিটি। তো ল্যাব রিপোর্টে সবার এই এখন যা দেখতেছি আব্দুল্লাহ আল বায়েজিদ দেখা যেতেছে, টপ পেজটা খুবই সুন্দর হয়েছে, গ্রুপ নাম্বার উল্লেখ করছে। হ্যাঁ, আপনারা সবাই যে গ্রুপ নাম্বার উল্লেখের কথা মনে রাখবেন, যাতে আমার ট্র্যাক করতে সুবিধা হয় যে আপনাদের অ্যাসাইনমেন্টটা কী ছিল আসলে। গ্রুপ নাম্বার যদি এখানে না দেন তাহলে আমার ট্র্যাক করতে অনেক কষ্ট হবে। তো এখানে গ্রুপ নাম্বার দিছে, এখানে সব ঠিক আছে। এক্সপেরিমেন্ট নং, নেম অফ এক্সপেরিমেন্ট, অবজেক্টিভস, থিওরি সব ঠিক আছে, কিন্তু থিওরিটা যেটা হয়েছে মানে ডাইরেক্ট কপি পেস্ট করার কারণে এখানে একটা ফরম্যাটিংয়ের সমস্যা হয়েছে আমার কাছে দেখে যেটা মনে হইতেছে, যে একটা লাইনের পরে আর একটা লাইন পরে নেই। পিডিএফ থেকে কপি করার সময় যেরকম প্যারাগ্রাফ আকারে ছিল ওরকম আকারে চলে আসছে। সো আপনারা এই ফরম্যাটিংটা চেষ্টা করবেন ঠিক করে দেওয়ার। এই দ্যাটের আগে পরে যদি একটা ব্যাক স্পেস দেন তাহলে এই লাইনটা আগে চলে আসবে সুন্দর। দেখি ওপেন উইথ ওয়ার্ড করলে কোনো চেঞ্জ হয় নাকি। হ্যাঁ, না ওপেন উইথ ওয়ার্ড করলেও সেম প্রবলেমই দেখা যাচ্ছে। এখানে একটা ফরম্যাটিংয়ে জাস্ট ডাইরেক্ট কপি পেস্ট করে দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। যে আমি যদি এখানে যদি জাস্ট আগাই দিই প্রত্যেকটা লাইন, তাহলে দেখেন দেখতে কত সুন্দর লাগে। এতটুকু কষ্ট করতে হবে, কিছু করার নেই এখন। মানে আপনি পিডিএফ থেকে কপি করবেন ঠিক আছে। প্রথমটা তো স্যার এই জন্য স্যার বুঝতে একটু হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, আমি তো বলছি প্রথমটাতে কোনো মার্কস দিব কপিটা না। আমি বলছি না আপনাদেরকে প্রথম ল্যাব রিপোর্টে কোনো মার্কস নেই। আচ্ছা, তো এরকম করে সবগুলো ফরম্যাট করে সুন্দর একটা প্যারাগ্রাফি করবেন, যাতে যে পড়ে তারা যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে দেখেন এগুলো সব কিছু বোল্ড করা, সব কিছু বোল্ড করা দেখলে মনে হয় কি যে লেক্সে চিল্লাচ্ছে আপনার সঙ্গে। আপনাদের এখন সব কিছু বোল্ড করে দেওয়ার দরকার নেই, বোল্ড খুলে দিবেন, তাহলে আমার কাছে মানে স্যার এইটা শান্তভাবে কি স্যার পড়তে পারো। আমরা স্যার ফন্টটা কি স্যার এরিয়ালে করব নাকি স্যার যা অন্যটাই মন করব চায় স্যার করেন, এরিয়ালে ফন্টে কি করলে তো যায় আসে, জাস্ট প্রেজেন্টেশনটা একটু স্যার সুন্দরভাবে ফন্ট দিলে করবেন। স্যার এইটা একটু কালারটা একটু স্যার হালকা হয়ে যাচ্ছে, এই জন্য স্যার আমি আবার বোল্ড করে দিছিলাম। আচ্ছা না, হালকা হলে সমস্যা না, আমি তো কম্পিউটারে পড়বো, আমার সমস্যা হবে না। আপনারা এখানে বোল্ড জি তুলে স্যার দেবেন। ঠিক আছে। বোল্ড তুলে, বোল্ড দেখলে মানে মনে হয় যে সিরিয়াস কোনো একটা ব্যাপার, ঝামেলা আছে কোনো। তো জেনারেলি ওকে স্যার। গুরুত্বপূর্ণ ব্যাপার বাদে বোল্ড করবেন না কখনো, নাহলে রিডার ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। ওকে স্যার। তো এখানে বোল্ড দিবেন না, সব ঠিক জি আছে। স্যার। এসি ক্যারেক্টারিস্টিক জাস্ট কপি করছেন আপনারা, তাই না? লিস্ট অফ ইকুইপমেন্ট, প্রসিডিউর, জি স্যার। অবজারভেশন ফ্রম প্রোটিয়াস, এখান থেকে আপনাদের কাজ। এখন আপনাদের টাস্ক 1 ছিল এত থেকে এত, খুবই ভালো কথা। তো এখানে আপনারা রেজাল্টটা দিয়েছেন, রেজাল্টও খুব সুন্দর আসছে, এটা ভালো হয়েছে। কিন্তু এখানে একটা ঘাটতি আছে, সমস্যা আছে। সেই সমস্যাটা কি, আপনারা যে ডিসি সুইপ করছেন -55 থেকে 15 ভোল্ট পর্যন্ত, আপনারা নিশ্চয়ই একটা উইন্ডোতে এডিট করছেন এই জিনিসটা, তাই না? একটা জি স্যার। এডিটে জি স্যার। এডিটে গিয়ে ওই উইন্ডোটা আপনারা এখানে দিয়ে দিবেন। ওই উইন্ডোটা এখানে মানে স্যার দিয়ে আমি দিলে কি যেইটাই হবে, মান বসাইছি স্যার ওইটা। ওইটা এখানে দিয়ে দেবেন। ওইটা এখানে দিয়ে দিলে কি হবে, যে রিডার সে দেখেই বুঝতে পারবে যে আপনার মানগুলো এখানে এক্স এর ভ্যালু এত এত বসাইছেন, এবং সুইপের স্টেপ এত এত ছিল, খুবই সুন্দর বসাই দিয়েছেন, তার আমি বুঝতে পারবো যে সব ঠিক আছে। আমার আর এই লাইনটা বুঝতে পারছি। পড়ারও হয়তো দরকার হবে না তখন। আর আমি এখানে প্রপার্টি টেবিলটাতে ওই বুঝতে টেবিলটা দিয়ে দিবেন আপনারা। সেম গোস ফর এটা, এটাতে আপনারা পারছি। ওরকম টেবিলটা দিয়ে দিবেন। এসি ক্যারেক্টারিস্টিক সুন্দর আসছে, এখানে কোনো সমস্যা মানে নাই। সবগুলোর ক্ষেত্রে স্যার আমি ওইগুলো যোগ করে দিব। সবগুলোর ক্ষেত্রে এটা করবেন। এরপর আসলে জেনার ডায়োড, জি স্যার। জেনার ডায়োড ছিল এরকম -15 থেকে +15, কি ব্যাপার? -15 থেকে +15 এটার কোনো ই নেই কেন? ও আচ্ছা, এটা হয় নাই, আমি বুঝলাম না এটা কি হলো। আপনারা এটা কি সুইপ করছেন জেনার ডায়োডে? এখানে কারেন্ট মাপছেন তাই না? তো জি এখানে স্যার। দেখা যাচ্ছে পজিটিভ বায়াস যখন দিচ্ছেন তখন পুরোটা সময় ডায়োডটা অফ থাকতেছে। তাহলে আমার জেনার ডায়োড ইউজ করে লাভ কি হলো? জেনার ডায়োডে তো এটা রিভার্স বায়াসে থাকা অবস্থায়, মানে এখানে যখন পজিটিভ ভোল্টেজ থাকবে তখন আমি এক্সপেক্ট করবো যে এই জায়গাতে ডায়োডটা অ্যাক্টিভেট হবে 4.3 বা 4.7 ভোল্টের পরে, তাই না? কোথায় সেটা? আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি এক্সপেক্ট করবো না যে 5 ভোল্ট থেকে কারেন্টটা বেড়ে যাবে। জি স্যার একটা নির্দিষ্ট টাইমের কেন পরে কারেন্টটা বাড়লো না? একটা এটা কি অন্য কোনোটা ছবি রেঞ্জ দিয়ে আসবে। দিয়েছেন ভুল করে? না সেটাও তো হওয়ার কথা না। আপনি কি এখানে অন্য কোনো ডায়োড ইউজ করে ছবিটা নিয়েছেন, পরে জেনার ডায়োড বসেছেন, এরকম হতে পারে? আমার দেখে মনে হচ্ছে এখানে নর্মাল একটা N4001 বসানো, মানে যেটাতে রিভার্স বায়াস 15 ভোল্টে অ্যাক্টিভেট হবে না, কারণ এটা 50 ভোল্ট হলে ব্রেকডাউন ভোল্টেজ। এটা হয় নাই, ঠিক আছে, স্যার এইটা আমি দেখবো নি স্যার আবার। এটা হয় নাই। আচ্ছা, তো সিমিলারলি এখানে যদি আমরা যাই, হ্যাঁ সেম প্রবলেমটা এখানেও দেখা যাচ্ছে। দেখেন আমরা যখন এসি দিচ্ছি ও শুধু নেগেটিভ হাফ সাইকেলটা কাউন্ট করতেছে, কিন্তু ওর তো পজিটিভ হাফ সাইকেলও কাউন্ট করার কথা একটা পয়েন্টের পরে, তাই না? ও পজিটিভ হাফ সাইকেলে সবসময় 4.3 ভোল্ট পর্যন্ত দেখাবে না আমাকে? জি স্যার। কোথায় সেটা নাই তো। মানে এটা একটা ক্লিপিং সার্কিট হিসেবে কাজ করবে, কিন্তু করতেছে না তো।
আচ্ছা, তারপর হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, এ চ্যানেলে দিয়েছেন ইনপুট আর বি চ্যানেলে দিয়েছেন হলে গিয়ে সি। ডিতে কেন দেখছেন আপনারা? ডি তো গ্রাউন্ড। নিচের এই লাইনটা কি গ্রাউন্ডের লাইন না আপনাদের? স্যার এইটা নিয়ে একটু স্যার কনফিউজ ছিলাম স্যার। অবশ্য ডিতে মানে ডি তো সবুজ। সবুজ কোথায়? সবুজ তো এসিতে দিয়ে রাখছেন। কি গ্যাঞ্জাম এটা? বি দেখাচ্ছে 0। বি তো কানেক্টেডই নেই, বি দেখারই আমার কোনো দরকার ছিল না, বি আমি অফ করিয়ে দিতে পারতাম। আর পিঙ্ক বা রেডটা হলে গিয়ে সি, সেটা হলে গিয়ে আমার আউটপুট। সিতে আমার আউটপুট ঠিক আছে, আউটপুটে আমি শুধু পজিটিভ হাফ সাইকেল পাচ্ছি, আর নেগেটিভ জি হাফ সাইকেলে স্যার, শুধুমাত্র 0.7 পর্যন্ত পাচ্ছি। 0.7 পাবো। জি স্যার। খুবই ভালো কথা। এখানে অ্যাপারেন্টলি কোনো সমস্যা নাই, যে মেইন সমস্যা যেটা, সেটা হলে গিয়ে আপনারা জি এখানে এসি কাপলিং দিয়ে রাখছেন সব। আপনারা এসি কাপলিং দিবেন না, সবসময় দিবেন ডিসি কাপলিং। আর এই যে আরেকটা প্রবলেম দেখেন, চ্যানেল ওকে এ কিন্তু আপনার ইনভার্ট করা আছে, আপনারা চ্যানেল এ ইনভার্ট করা অবস্থায় দিয়ে দিছেন, দেখছেন? স্যার, এটা কি করব? ক্লিক করবেন, ইনভার্ট উঠে যাবে। তারপর দেখেন চ্যানেল ওকে সিতে কি দেওয়া আছে, চ্যানেল সিতে দেওয়া আছে সি প্লাস ডি। স্যার। সি প্লাস ডি অন করা আছে, কিন্তু আপনার কি সি প্লাস ডি দরকার আছে কোনো? মানে এখানে সি আর ডি এর যোগফল দেখাচ্ছে, দরকার নেই দরকার নেই তো, এটা কেটে দিবেন, সি ডি কেটে দিবেন, সি প্লাস ডি কেটে দিবেন। স্যার। এটাকে ক্লিক করলেই উঠে যাবে? মোস্ট লাইকলি, আমি দেখি তো, দাঁড়ান, একটু চেক করি। হ্যাঁ, ক্লিক করলে উঠে যাবে। আপনার উল্টাপাল্টা ক্লিক করার সময় হয়তো হয়ে গেছিল আর কি। ওকে স্যার। ঠিক আছে, সি প্লাস ডি এটা আমরা অনেক সময় করি যে আমরা দুইটা সিগন্যাল যোগ আকারে দেখতে চাই। এটা কখন দেখতে চাই? যোগ ইসিজি, করার জন্য। জি স্যার। ইসিজি টিসিজি যখন মাপি, শরীর থেকে যখন সিগন্যাল নিই ইসিজি, জি স্যার। তখন ইসিজিতে একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যাল বিয়োগ করা লাগে। তো আমরা একটা সিগন্যালকে যদি ইনভার্ট করে সি প্লাস ডি দিই, তখন বেসিক্যালি আমার বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, তো ওই ধরনের কাজে সি প্লাস ডি ইউজ করা হয়। আবার আপনি যদি ইনভার্ট করে যোগ করেন, তাইলেও কিন্তু আপনার বিয়োগই হবে। বুঝতে পারছেন আমার কথাটা? মানে একটা চ্যানেলের রেজাল্টকে জি আপনি স্যার, ইনভার্ট বুঝতে করে পারছি। দিলেন, ইনভার্ট করে দিয়ে সি প্লাস ডি দিয়ে দিলেন, তাহলে বেসিক্যালি সি তার মানে তো মাইনাস বিয়োগ ডি হয়ে দেখাবে। গেল, বিয়োগ দেখাবে। ঠিক জি। আছে, তো এটা আপনারা উঠাই দিবেন। এই জন্যই মনে হয় রেজাল্ট একটা ঝামেলা হয়েছে, সি প্লাস ডি আর এখানে ইনভার্ট কোনো দরকার নেই এই দুইটার। তো এই ইনভার্ট দুইটাই উঠাই দিব। এই দুটো উঠাই দিবেন, এই দুটোর কোনো দরকার নেই। আর কাপলিং সবসময় দিবেন ডিসি কাপলিং, কিন্তু ডিসি এখানে তে। আপনার কাপলিং ওকে দেওয়া এসি কাপলিং। ডিসি কাপলিং আমরা কেন দিই জানেন? বলেন তো, ডিসি কাপলিং কেন দিই আমরা? ডিসি আর এসি কাপলিং এর মধ্যে পার্থক্য কি? তার ফ্রিকোয়েন্সি ব্যাপারটা। হ্যাঁ, ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা কি? স্যার একটা আপনার হচ্ছে সোজা থাকবে, আর একটাতে আপনার ইয়া দিবে আর কি। সোজা বাঁক টাইমিং। আবার কোত্থেকে আসতেছে? মানে স্যার স্যার একটা সাইকেল আকারে দিবে, আর একটা স্যার যে কোনো এক দিকে দিবে, মানে হয় না পজিটিভের দিকে না নয় না নেগেটিভ। না এরকম স্যার। না, স্যার আপনার ট্রান্সফরমারে কি ডিসি কাপলিং দেওয়া যাবে স্যার? কোনো সমস্যা না নেই, না, ট্রান্সফরমারের স্যার তো ডিসি দিয়ে লাভ দেওয়া নাই যাবে, স্যার। দেওয়া যাবে। আমি বলি আপনাকে, দেখেন কয়েক সেমিস্টার পরেই আপনার এই হবেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবেন। ঠিক আছে, আপনাদের অসিলোস্কোপ জিনিসটা অনেক ভালো করে জানা থাকা লাগবে, কারণ আপনি যেখানেই চাকরি করেন আমি আশা করতে পারি যে সব জায়গায় আপনার অসিলোস্কোপটা লাগবে। ঠিক আছে, সো অসিলোস্কোপে আপনার দেখবেন যে যত জায়গার অসিলোস্কোপ আপনি ইউজ করেন, যেই কোম্পানির ইউজ করেন, জিডাব্লিউ ইনস্টেকের ইউজ করেন, টেকট্রনিক্সের ইউজ করেন, সব অসিলোস্কোপের লেআউট কিন্তু একরকম, ইউনিভার্সাল একটা লেআউট থাকে। সো আপনার সব অসিলোস্কোপে আপনি এরকম এসি, ডিসি, গ্রাউন্ড আর অফ পাবেন। সো এসির কাজটা কি? এসি কাপলিংয়ের কাজটা হলে কি, ও শুধুমাত্র একটা নির্দিষ্ট সিগন্যালের মধ্যে এসি যে কম্পোনেন্টটা আছে ওই এসি কম্পোনেন্টটা দেখাবে, ডিসি কম্পোনেন্টটাকে ও ফিল্টার আউট করে দেবে। এটা সিম্পলি আমরা কিভাবে করতে পারি? আমরা কোনো সিগন্যাল যদি ক্যাপাসিটরের মাধ্যমে দেখি, তাহলে কিন্তু ক্যাপাসিটর কিন্তু অলরেডি আমার ডিসিটাকে ব্লক করে দেয়। আপনারা নিশ্চয়ই জানেন ক্যাপাসিটরটা একটা ডিসি ব্লকার হিসেবে কাজ করে। সো ও যেটা করে, ক্যাপাসিটরের অ্যাক্রসে আপনি যদি কোনো রেজাল্ট দেখেন, আপনি কিন্তু শুধুমাত্র এসি রেজাল্টটা দেখতে পারেন, ডিসি রেজাল্টটা কিন্তু ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যেতে পারে না, কারণ ক্যাপাসিটর ওটার জন্য ওপেন সার্কিট হিসেবে কাজ করে। সিমিলারলি আপনার অসিলোস্কোপের যে এসি কাপলিং অপশনটা আছে, এটা শুধুমাত্র আপনার সিগন্যালের এসি কম্পোনেন্টটাকে দেখায়। এই সিগন্যালের মধ্যে ডিসি অফসেট উপস্থিত থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, কিন্তু ও ওইটাকে দেখাবে না। ওয়ারেস ডিসি কাপলিং এর মধ্যে আপনি এসি কম্পোনেন্টও দেখতে পারবেন, প্লাস এটার মধ্যে বাই এনি চান্স যদি আপনার ডিসি অফসেট থাকে, তাহলে আপনি ডিসি অফসেটটাও দেখতে পারবেন। মনে করেন আপনার একটা সিগন্যাল আছে 5 ভোল্ট পিক টু পিক, মানে 2.5 ভোল্ট উপরে 2.5 ভোল্ট নিচে। এখন আপনি 5 ভোল্ট পিক টু পিক একটা সিগন্যালের সঙ্গে যদি 1 ভোল্ট একটা ডিসি যোগ করে দেন, আপনার সিগন্যালটা দেখতে কিরকম হবে বলেন তো?
5 ভোল্ট পিক টু পিকের একটা এসি সিগন্যাল, এটার সঙ্গে আমি একটা 1 ভোল্টের ডিসি যোগ করে দিলাম। সিগন্যালটা দেখতে কিরকম হবে? যোগ করার আগে ছিল 2.5 ভোল্ট উপরে আর 2.5 ভোল্ট নিচে। জি স্যার। স্যার এখন আপনার একটু উপরে চলে যাবে স্যার। উপরে চলে যাবে, তাই না? উপরে চলে যাবে 3.5 ভোল্ট, আর নিচেরটা উপরে চলে যাবে হবে 1.5 ভোল্ট। 1.5 থেকে 3.5 স্টিল কিন্তু পিক টু পিক পাচ্ছি আপনার, কিন্তু জি। আপনার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, পিকগুলোর পজিশন চেঞ্জ হয়ে যাবে, মানে উপরে উঠে যাবে ডিসি যোগ করে দেওয়ার ফলে। তো এখন মনে করেন আপনি দেখতে চাচ্ছেন যে এই সিগন্যালটার মধ্যে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আপনি যতই ফাংশন জেনারেটর দিয়ে এই সিগন্যালটা জেনারেট করেন না কেন, সিগন্যালের মধ্যে কিন্তু স্টিল কিছুটা ডিসি থাকে। আপনারা যদি ল্যাবে কাজ করার অভিজ্ঞতা থাকে, আপনারা দেখবেন এটা কিন্তু এক্সট্রিমলি ডিফিকাল্ট যে একটা সিগন্যালকে একদম ঠিক জিরো বেস লাইনে প্লেস করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এটার মধ্যে একটু প্লাস বা মাইনাস ডিসি থাকেই। তো আপনার এই যে 1 ভোল্টের যে ডিসিটা, এটা যদি আপনি এসি কাপলিংয়ে দেন, তাহলে কিন্তু আপনি এই অফসেটটা দেখতে পারবেন না। ও সুন্দর এটাকে সবসময় 2.5 ভোল্ট রাখবে, নিচে 2.5 ভোল্ট উপরে 2.5 ভোল্ট। এই যে 1 ভোল্টের যে ডিসি অফসেট আছে, আপনি কিন্তু এসি কাপলিংয়ে জিন্দিগি তো এটা দেখতে পারবেন না। ও সবসময় আপনাকে পারফেক্ট এসি ওয়েভ ফর্মটা দেখাবে। কিন্তু আপনি যদি এখন টগল করে এটাকে ডিসিতে নিয়ে আসেন, তাহলে ও তো এখন দেখাবে হলে কি নিচে 1.5 ভোল্ট উপরে 2.5 ভোল্ট। আমার কথাটা বুঝতে পারছেন? মানে ডিসিতে আমরা দেখি ডিসি কম্পোনেন্টটাকে দেখার জন্য, মানে ডিসি প্লাস এসি। ডিসি মানে হলে কি ডিসি প্লাস এসি। আর গ্রাউন্ড মানে তো গ্রাউন্ডই আপনারা বোঝেন, এটা হলো কি সিস্টেমের গ্রাউন্ডের সঙ্গে পুরো ইনপুটটাকে শর্ট করে দিবে। সো আপনি ইটা গ্রাউন্ড লেভেলটা দেখতে পারবেন, কারণ অনেক মানুষই তো ইউজ করে যায়। আমাদের আগে অনেক মানুষ অসিলোস্কোপ ইউজ করে ল্যাবে এসে। তো মানুষজন করে কি লেভেলটা উল্টাপাল্টা করে রাখে, যেখানে যে ডায়ালটা দেখতেছেন 120, 100, 130, এই লেভেলটা উল্টাপাল্টা করে রাখে আগের স্টুডেন্ট যারা ইউজ করে। সো আমরা করি কি ফার্স্টে গ্রাউন্ড করে চেক করি যে আমার লেভেলটা কোথায়, মানে কোনটা আমার জিরো লাইন, ক্যালিব্রেশন করে নিই, ঠিক আছে? সো এই জিরো লাইনটা চেক করার জন্য আমরা গ্রাউন্ড করি। আর কোনো একটা চ্যানেল যদি এক্সেস আছে, আমার দরকার নেই, যেমন এখানে আমি দেখতেছি আমার সি বা ডি চ্যানেলটা আমার দরকার নেই, তখন আমি ওটাকে অফ করে রাখি। তাহলে ওইটার ইটা আমাকে আর দেখাবে না, ওটার কালারটা আমাকে আর দেখাবে না, জাস্ট মেসটাকে কমানোর জন্য। বুঝতে পারছেন? সো আমরা আজকে আরো দেখবো অসিলোস্কোপ কিভাবে ইউজ করতে হয়। সো আপনারা মনে রাখবেন যে অসিলোস্কোপ আমাদের জন্য, হ্যাঁ বলুন, শুনিনি আপনার। চেঞ্জ বলতে আমার ওই স্যার ওই সি প্লাস হ্যাঁ হ্যাঁ, সি প্লাস এখানে স্যার সি প্লাস ডি উঠাই দিব আর ওই ওখানে ইনভার্টটা উঠাই দিবেন। সুইফটটা স্যার ডিসি এবং আপনার আরেকটা সমস্যা আছে, দেখেন আপনার সার্কিটটা আমি দেখতেছি, আপনার সার্কিটটা ফ্লোটিং সার্কিট মানে বুঝেন, গ্রাউন্ড করে দিতে হবে। গ্রাউন্ড করে দিতে হবে। আপনার ইনপুটেও গ্রাউন্ড নেই, আউটপুটেও গ্রাউন্ড নেই, পুরো সার্কিটটা আপনার ফ্লোটিং অবস্থায় আছে। কেউ যদি এখান থেকে হাত দিয়ে ধরলো শক খাবে। তা আপনার এখানে অবশ্যই একটা গ্রাউন্ডের ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে? স্যার গ্রাউন্ড দিলে তো সেমটাই আসবে তাই না? হ্যাঁ সেমটাই আসবে, মানে সেমটাই আসবে। আপনার এই যে ডি চ্যানেলটা আপনি যে গ্রাউন্ডে লাগাই দিয়েছেন, এটা কিন্তু কোনো দরকার ছিল না। আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করতেছেন, এখানে আপনি যদি গ্রাউন্ড বসান, ডিতে যদি এখানে কানেক্ট করেন, এখানে জাস্ট জিরো দেখাবে ডিতে, সবুজে, তাই না? এটা কোনো প্রয়োজন নেই, মানে এটা একটা রিডান্ডেন্ট কাজ করছেন, দরকার নেই এগুলো। ঠিক আছে, খুবই ভালো কথা। বাকি সব আমার কাছে ঠিকই মনে হতেছে, কোনো সমস্যা নেই, আপনারা ভালোই করছেন মোটামুটি সবাই। আচ্ছা, এরপরে যে কমেন্ট লিখছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্টই এক্সপেক্ট করবো যে আপনাদের একটা ডিসকাশন পার্ট থাকবে, নট কমেন্ট। কমেন্টের জায়গায় এখানে লিখবেন হলে কি ডিসকাশন। ডিসকাশনের মধ্যে আপনারা কি লিখবেন? ডিসকাশনের মধ্যে আপনারা লিখবেন যে আপনারা এক্সপেরিমেন্ট যে করছেন, করে এটার কি লাভ হইলো, মানে প্রত্যেকটা যে আপনার অবজারভেশনটা কি। যেমন মনে করেন এখানে একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স আপনি পাইছেন, এই যে দেখেন, আপনি যদি ডিসকাশনটা সুন্দর করে লিখতেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা ধরা পড়ে যেত। কিভাবে ধরা পড়ে যেত? আপনি যখনই এই টাস্ক নম্বর 3-তে আসতেন, টাস্ক নম্বর 3-তে এসে আপনি এক্সপ্লেন করা শুরু করলেন যে জেনার ডায়োডে আমি খুব সুন্দর রিভার্স বায়াসে জেনার ডায়োডে ভোল্টেজ দিছি, আমি এক্সপেক্ট করতেছি যে 4.3 ভোল্টে গিয়ে আমি একটা কারেন্ট পাবো, এবং আমার এক্সপেরিমেন্টাল রেজাল্টও আমার এই প্রেডিকশনের সঙ্গে এগ্রি করে। আপনি ছবিতে যেতেন, যে দেখতেন যে না হইতেছে না। হ্যাঁ বলেন স্যার। যেই কয়টা মানে আমাদের টাস্ক থাকবে স্যার, আমরা প্রত্যেকটাই কমেন্টের এই ডিসকাশনের মধ্যে প্রত্যেকটাই লিখবো যে আমি কার্যক্রমটা কিভাবে করলাম। না, কার্যক্রমটা কিভাবে করলাম এটা লিখবেন না, এটা লিখবেন প্রসিডিউর না স্যার। আমি আপনার প্রেডিকশনের সঙ্গে এটা কি এগ্রি করছে নাকি? আপনার প্রেডিকশন ছিল এটা পাবেন, আমি এটা পাইছি। কারণ এই জিনিসটা প্র্যাকটিস আমরা কেন করি? কারণ অনেক বড় হয়ে যাবে স্যার, তাহলে তো ডিসকাশন অনেক বড় হয়ে একটা যাবে। লাইন করে লিখতে কি 5টা টাস্কের জন্য 5 লাইন লিখতে কি খুব বড় হবে? আর আপনার তো এমনও না যে এসির জন্য লেখছেন ডিসির জন্য লেখা লাগবে, এমন তো না। যে কোনো একটা লেখবেন যেটা আপনি ইম্পর্টেন্ট ফিল করতেছেন। আমি কি দেখবো যে আপনি আসলেই কি বুঝতে পারতেছেন নাকি যে এক্সপেরিমেন্টের কি করছেন, কি পাইছেন আপনি এটার মধ্যে থেকে। আমি একটু পরে আসবো যে এই জিনিসটা আমরা কেন করি, একটু পরে আমি ওই জিনিসটা দেখাবো আপনাকে যে কেন করি। আর তখনই আপনি এটার সমস্যাটা ধরে ফেলতেন যে না, আমার তো এক্সপেরিমেন্টাল প্রেডিকশনটা ছিল যে আমি 4.3 এর পরে আমার জেনারেটরটা অন হয়ে যাবে, কিন্তু আমার রেজাল্ট তো এগ্রি করতেছে না এটার সঙ্গে।
তো আপনি ডিসকাশনটা যদি সুন্দর স্যার করে লিখতেন এইটাও কি আপনার আমি প্রবলেমটা ধরা ডিসকাশনে পড়ে যেত। লিখবো? হ্যাঁ, অবশ্যই লিখবেন। কারণ আপনি অনেক মানুষই দেখা যায় যে ৫ টা গ্রুপ যদি ল্যাবে এক্সপেরিমেন্ট করে, বেশিরভাগ সময়ই দেখা যায় যে একটা গ্রুপ সময় মতো এক্সপেরিমেন্টটা শেষ করতে পারে না। কারণ ওরা বেশ কয়েকবার ভুল করে। ওদের রেজাল্ট আসে না। এটার মানে কি এটা যে ওরা এক্সপেরিমেন্টটা করে নাই? না, ওরা এক্সপেরিমেন্টটা করছে কিন্তু মিলাইতে পারে নাই। হুইচ ইজ গুড, কোনো সমস্যা নেই। এক্সপেরিমেন্ট করলেই যে এটা আমি আপনার মিলবে, ডিসকাশনে লিখে দিব। এটা অবশ্যই ডিসকাশনে লিখে দিবেন যে আমি করছি কিন্তু মিলে নাই। কোনো সমস্যা নেই। জি কেন স্যার, মিলে জি। নাই এটা আপনি যদি এক্সপ্লেইন করে দেন যে আমার মনে হচ্ছে এই কারণে মিলে নাই। কোনো সমস্যা নেই। কেউ আপনাকে কিছু বলবে না। যে আপনি যদি লিখে দেন যে এই কারণে মিলে নাই। এখন আপনি যদি শুধু লিখে দেন যে মিলে নাই তাই করি নাই, তাহলে তো হইল না। আপনাকে লিখতে হবে যে কেন মিলে নাই। এটা জি লিখে স্যার। দিলেই ব্যাস শেষ, কোনো সমস্যা নেই। তো এই এক্সপেরিমেন্ট আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এটাতে আমি কোনো সমস্যা দেখিনি। আমরা আরেকটা দেখি। আরেকটা দেখে তারপর আমরা আসল বক্তব্যে যাই। আরেকটা এক্সপেরিমেন্ট কারটা দেখব। মনে করেন আমিনা খাতুনেরটা দেখি। এটাও ঠিক আছে, টপ পেজ, বাকি সবকিছু ঠিক আছে। ল্যাব লিস্ট অফ ইকুইপমেন্টও ঠিক মতো লিখছেন। গ্রাফও সুন্দর আসছে, জাস্ট ওই উইন্ডোটা অ্যাড করে দিতে হবে যেটা বললাম। এটাও ঠিক আসছে, আমি কোনো সমস্যা দেখতেছি না। এই যে জেনার ডায়োড সুন্দর, আমরা এক্সপেক্টেড। কি ব্যাপার, জেনার ডায়োড এত পরে গিয়ে অন কেন হয়েছে? এটা তো আপনার প্রবলেমটাই, তাই না? মানে আপনারটা 15 ভোল্ট পর্যন্ত ছিল, 15 ভোল্ট এটাও অন হয়নি। জি। অন হয়েছে হলে কি আপনার 27 ভোল্টের দিকে যায়। 3টা স্যার আবার একটু দেখায় দিন স্যার, এটা একটা নিয়ে কাজ করি, করে আমি প্রোটিএসি দেখি আমরা ঘটনাটা কি হয়েছে। জি আমি স্যার। ফার্স্ট একটা পার্ট ইম্পোর্ট করি। আপনারা যেটা নিছেন কি নিছেন? 1N পার্টের নাম্বারটা বলেন তো। পার্টের নাম্বারটা ছিল হলো কি আপনার 1N4750A। 4750 মেবি 14750। জেনারেটর। এই যে এটা তো 27 ভোল্টের, দেখতেছেন? এই যে 27 ভোল্ট লেখা যায়। জি জি স্যার। স্যার। 27 ভোল্ট 9.5 মিলি অ্যাম্পিয়ার। আমি কি আপনাদের 475 দিয়েছিলাম ভুল করে? জি স্যার, জি স্যার, ম্যানুয়ালে স্যার যেটা দিয়েছেন ওইটা দিয়ে করছি স্যার। মনে হয় আমি মনে হয় ভুল করে আপনাদের 475 দিছি। হতে পারে স্যার, এই জন্য আমি এটা নিয়ে স্যার অনেক ঘাটাঘাটি করছি, দুজনের মিলাতে যেহেতু ভুল পারিনি। হয়েছে, দুজনের যেহেতু ভুল হয়েছে তার মানে ভুলটা আমারই হয়েছে। N4, হ্যাঁ এই যে আমি N4750 দিছি। জি স্যার, N47 স্যার ওই অন্য জেনারেটর দিলে স্যার ঠিকই আমার অন্য রিডিং জেনারেটর দিলে দেখাচ্ছে ঠিক স্যার। আসতো, হ্যাঁ। জি স্যার। দাঁড়ান আমি জেনার দিয়ে সার্চ করি তো। জেনার দিয়ে সার্চ করলে হ্যাঁ এই যে আমাদের নেওয়া উচিত ছিল এইটা 473, বা মনে করেন হ্যাঁ 473 নেওয়া উচিত ছিল। 473 4731 স্যার 31 4.3 বলতে স্যার, আপনাদের আপনাদের কোনো ভুল নেই, এটা আমার ভুল হয়েছে। কেন আমার ভুল হয়েছে? এটা কি ল্যাব রিপোর্টে ভুল ছিল? স্যার ম্যানুয়ালে ওইরকম স্যার দেওয়া তো। দাঁড়ান আমি চেক করি তো। স্যার আপনি যে স্যার ল্যাব গ্রুপ ওয়াইজ ছিলেন না স্যার, ওইটাতে স্যার রিপোর্ট তো এই ডাইভটা ছিল স্যার 4750। ক্লাসরুমে আমাদের যেটা দিতেন ওইটাই ছিল। দাঁড়ান আমি চেক করি। না তাহলে আমাকে স্যারদেরকে বলতে হবে যে ঝামেলা আছে, কারণ ওনারা হয়তো খেয়াল করে নেই, ভুল জিনিসটা দিয়ে দিছে। দাঁড়ান, আমি একটু চেক করি। 750 এই জন্যই ভুল হয়েছে। ল্যাব রিপোর্ট ল্যাব ম্যানুয়ালে ছিল হলো কি 750, আমি আপনাদেরকে দিয়েছি হলো কি 4750, শুধু 750 M750। ল্যাব ম্যানুয়াল ঠিকই আছে, আমি ভুল দিছি, ঠিক আছে? মানে 4টা আমি ভুলে দিয়ে দিছি, এখানে স্যার 750। ওইটা একটু দিয়ে দেখেন দেখি কেমন আসে। চলেন দেখি। দিলে তো ঠিক আসবে। দিলে তো ঠিক আসবে, গত ক্লাসে তো আমরা দেখছি ঠিক আসবে, আমরা চেক করছিলাম না। N750 এই যে 4.7 ভোল্ট, এটা দিলে ঠিকই আসবে। 750 এর স্পেসিফিকেশনই আছে যে এটা 4.3 ভোল্ট। ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আবার ওই ল্যাব রিপোর্টটাতে যেই দেখি কি করছেন। এটা দেখাইছেন, দেখানোর পরে 100 হার্জের জন্য দেখাইছেন। ওনার এটা খুব সুন্দর আসছে, কিন্তু জাস্ট এটা ক্লিপ হয়ে গেছে। আপনারা মনে হয় দেখতে পারতেছেন যে উপরটা ক্লিপ হয়ে গেছে।
এই ক্লিপটা এড়াইতে পারতাম কিভাবে? আমরা যদি জাস্ট একটু ছোট করে দিতাম। আমরা এখানে ইসের ডাইরেক্ট এখানে কত ভোল্ট দেখাচ্ছি প্রতি ঘরে, এ চ্যানেলে দেখাচ্ছি হলে গিয়ে ইনপুট, সিটে দেখাচ্ছি হলে গিয়ে আউটপুট, এ হলে গিয়ে আপনার হলুদে আমি দেখাচ্ছি হলে গিয়ে 220 ভোল্ট। সো 220 ভোল্ট দেখানোর জন্য আমি এখানে তাহলে 20 ভোল্ট যদি প্রতি ঘরে দেখাই, তাহলে আমার টোটাল অনেকগুলো ঘর লাগবে আর কি। সো আমার এখানে এটা না করে আমি যদি ইনপুটটা জাস্ট ট্রান্সফরমারের যদি লো টেনশন সাইডে দেখাইতাম, তাহলে সমস্যাটা একটু সমাধান হয়ে যেত। লো টেনশন সাইডে আপনি দেখাতে পারতেন চাইলে, অথবা এখানে যেটা করতে পারতেন, জাস্ট এই যে ডায়ালটা আছে, এই ডায়ালটাকে টেনে ধরে এই কার্ভটাকে একটু নিচে নামে আনতে পারতেন। একটু নিচে নামে আনলে এটার মাথাটা এটার মাথাটা আর কাটতো না, ঠিক আছে? আর এইখানে যেটা ই রঙের যেটা পার্পল কালারের যেটা, পার্পল কালারও আপনি দেখাইছেন হলে গিয়ে 20 ভোল্ট প্রতি ইসে। এটা 20 ভোল্ট কিভাবে দেখাইছেন আমি বুঝলাম না। আপনাদের এখানে ইসের ট্রান্সফরমার যে ইউজ করছেন, রেশিও ইউজ করছেন, কত রেশিও ছিল ট্রান্সফরমারের আপনাদের? আমিনা খাতুন কি আছেন? জি স্যার। আমিনা খাতুন, আপনি রেশিও কত ইউজ করছেন? আপনার আউটপুটে এত ভোল্টেজ কিভাবে আসলো? আমি দেখতে পারতেছি আপনার পজিটিভ হাফ সাইকেল আসলে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11, আউটপুটে আপনার আসছে হলে কি 220 ভোল্ট। আপনার কি এখানে 1:1 রেশিও ছিল? জি স্যার। তাহলে ট্রান্সফরমার ইউজ করছেন কেন 1:1 রেশিও থাকলে? স্যার আসলে ট্রান্সফরমার জেনারেলি আমরা ইউজ করি ভোল্টেজ বা কারেন্টকে বাড়ানো কমানোর জন্য, তাই না? তো আপনার যদি ভোল্টেজ বাড়ানো কমানোর প্রয়োজনই না থাকে, শুধু শুধু মাঝখানে একটা কেন ট্রান্সফরমার ইউজ করছেন? না করে ডাইরেক্ট লাইন দিয়ে দিতেন, একই তো কথা হতো। স্যার এটা যদি 230 থেকে 12 ভোল্ট বা 110 ভোল্ট হতো তাহলে স্যার ঠিক ছিল স্যার। তাহলে ঠিক ছিল। মানে এখন তো শুধু শুধু একটা ট্রান্সফরমারের খরচ নষ্ট হলো আমাদের, তাই না? এখানে তো জি, ট্রান্সফরমারটা আসলে কোনো দরকার নেই। বসানোটা হচ্ছে, না বসালে তাই হতো। তাই হতো। সো ট্রান্সফরমারটা না বসেই আপনারা ল্যাব ম্যানুয়ালে দেখবেন ট্রান্সফরমারটা নাই। আপনারা ট্রান্সফরমার বসেছেন খুবই ভালো কথা, কিন্তু ল্যাব ম্যানুয়ালে দেখবেন ট্রান্সফরমার নাই। সো ট্রান্সফরমার না দিলেও চলবে এখানে, ঠিক আছে? সো বাকি সব ঠিক আছে। আর এখানে আমি দেখতে পারতেছি এখানেও C+D আছে আর ইনভার্ট করা আছে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন যে আমার কি ইনভার্ট করা আছে নাকি কোনো আউটপুট, প্লাস C+D করা আছে নাকি, এবং পজিশনটা এমনভাবে করবেন যাতে কোনো পিক না কেটে যায়। কারণ পিক যদি আপনার কেটে যায়, আমি এখন মাপবো কীভাবে বলেন যেখানে কত ভোল্টেজ আছে? আমার তো মাপার কোনো সুযোগ নেই, ক্লিপ হয়ে গেছে, ডাটা লস হয়ে গেছে, ইনফরমেশন লস হয়ে গেছে। বুঝতে পারছেন? ঠিক আছে, এমনিতে বাকি সব খুবই সুন্দর হয়েছে। এবং এটা লাস্টে আপনারা জাস্ট একটা ডিসকাশন পার্ট রাখবেন যে আপনারা কী কী ডিফিকাল্টি ফেস করছেন, এবং প্রত্যেকটা স্টেপে যে রেজাল্ট আপনারা এক্সপেক্ট করছিলেন ওই রেজাল্টটা যদি না পেয়ে থাকেন, তাহলে ওই জিনিসটা জাস্ট এক্সপ্লেন করবেন যে এই কারণে আমি পাইনি, কোনো একটা ঝামেলা হয়েছে, এই সমস্যা হয়েছে। এটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা জিনিস এখন জিজ্ঞেস করবো। এই যে একটা ল্যাব রিপোর্ট লিখলেন আপনারা আমি শিওর যে আপনারা এর আগেও আরও বিগত 5 সেমিস্টারে আরও অনেক ল্যাব রিপোর্ট লিখছেন। ল্যাব রিপোর্টটা কেন লেখেন আপনারা? আমাকে কেউ বলতে পারবেন ল্যাব রিপোর্ট আমরা কেন লিখি? স্যার ল্যাবে যে কাজগুলো করা হয় তো ল্যাব রিপোর্ট লেখা হয় স্যার। সম্পর্কে ভালোভাবে প্রকাশ জানা করার জন্য স্যার ল্যাব ম্যানুয়ালটা আমরা ল্যাব ল্যাব রিপোর্টটা রিপোর্ট আমরা মানে ল্যাব যখন আপনারা করেন তখন তো টিচার ফার্স্টে আপনাকে ল্যাবের শুরুতে বলে দেয় যে আমরা আজকে ল্যাবে কি করব, তাই না? এবং এটার সাথে সাথে আপনাদের থিওরিও পড়ানো হয়, আরেকটা ক্লাসে থিওরিও পড়ানো হয়। সো আপনারা অলরেডি জানেন যে আপনারা কি পাবেন, মোটামুটি জানেন, এবং আপনারা এক্সপেরিমেন্ট করে ওইটাই পান। সো এই পর্যন্ত শেষ হয়ে গেলেই তো হইতো। এরপরে যদি আমরা একটা কুইজ নিতাম, কুইজেই বোঝা যেত যে কে বুঝছে কে বুঝে নেই। কিন্তু এই ল্যাব রিপোর্টটা লেখার প্র্যাকটিস করাটা কেন করাই আমরা স্টুডেন্টদেরকে? বা আমার কাছে স্টুডেন্ট অবস্থায় মনে হতো শুধু শুধু আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য করা হয়। স্যার এটা কি স্যার ওই যে রিসার্চ রিপোর্টের জন্য যে আমরা ভবিষ্যতে স্যার কাজে research লাগতে report পারে। হ্যাঁ, এটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে, ঠিক আছে? এবং আপনি যদি ইন্টারনেটে কোনো পেপার পড়েন, আমি জানি না আপনাদের মধ্যে কারো অভিজ্ঞতা হয়েছে নাকি জার্নাল পেপার বা কনফারেন্স পেপার পড়ার। আপনারা যদি পেপার পড়েন তাহলে যে কোনো পেপার পড়লেই দেখবেন যে একটা পেপার ঠিক একটা ল্যাব রিপোর্টের মতো করেই লেখা হয়। একটা ল্যাব রিপোর্ট আমরা যেভাবে লিখি, একটা সায়েন্টিফিক পেপারও ঠিক একইভাবে লেখা হয়। ওই পেপারটা শুরুতে আপনার একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে মোটামুটি আপনার বলা হয় যে এই রিপোর্টটাতে আমরা কি দেখাচ্ছি। তারপরে ইন্ট্রোডাকশন থাকে, ইন্ট্রোডাকশনের মধ্যে প্রত্যেকটা টার্মের বর্ণনা করা থাকে। যেমন মনে করেন আমরা একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের উপর একটা রিসার্চ করছি, আমরা রিসার্চ করে আমরা একটা পেপার লিখছি। এখন ওই পেপারের ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা ফার্স্টে কী লিখবো? আপনি মনে করেন বাংলা ডিপার্টমেন্ট থেকে আসছেন, আপনি যে পেপারটা পড়তেছেন আপনি মনে করেন বাংলা ডিপার্টমেন্ট থেকে আসছেন, আপনার ইলেকট্রিক্যালে কোনো নলেজ নেই,
এখন এরকম একটা মানুষকে যদি আপনি আপনার পেপারটা বুঝাইতে চান, তাহলে ফার্স্ট ইন্ট্রোডাকশন আপনি কি লিখবেন বলেন তো? আপনি Introduction নিজেকে আমি যেটা বাংলা, সম্পর্কে স্যার হ্যাঁ বলেন। স্যার আমি যেটা সম্পর্কে মানে রিপোর্ট করতে চাচ্ছি বা আমি যেটা সম্পর্কে বলবো সেটা সম্পর্কে বেসিক যে ধারণাটা ওইটা দিব। হ্যাঁ, কিন্তু মনে করেন আপনি একটা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি নিজেকে চিন্তা করেন যে আপনি একটা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এখন আপনি এরকম একটা পেপারের সামনে এসে পৌঁছাইছেন, হাফ ওয়েভ রেক্টিফায়ারের একটা পেপার। পেপারটা যখন আপনি হাতে নিবেন, আপনাকে যদি জিনিসটা বুঝতে হয়, তাহলে আপনি ইন্ট্রোডাকশনে কি কি এক্সপেক্ট করবেন থাকবে? পেপারটার টাইটেল মনে করেন কনস্ট্রাকশন অফ এ হাফ ওয়েভ রেক্টিফায়ার। আপনার কোনো বেসিক নেই এই সম্পর্কে, কোনো বেসিক নেই, আপনি জানেন না রেক্টিফায়ার কাকে বলে, হাফ ওয়েভ কাকে বলে আপনি জানেন না। তখন আপনি ফার্স্টে ইন্ট্রোডাকশনটা এমন ভাবে লিখবেন যাতে এটাতে বেসিক সবগুলো কনসেপ্ট থাকে। জিনিসটা কি? যে হাফ ওয়েভ রেক্টিফায়ার কি, হাফ ওয়েভ রেক্টিফায়ার কি করে, হাফ ওয়েভ রেক্টিফায়ার কেন প্রয়োজন। তো আপনি যদি সুন্দর লিখে দেন যে আমার পাওয়ার লাইনের যে সিগন্যালটা আসে এটা হলো এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম থাকে, কিন্তু আমরা যত ইলেকট্রনিক্স ইউজ করি সব ইলেকট্রনিক্স হলে ডিসি ইউজ করে। এখন এসি থেকে ডিসি কনভার্ট করার জন্য আমরা একটা হাফ ওয়েভ রেক্টিফায়ার ইউজ করি। তাহলে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টটা ওটা পড়েই বুঝে গেল হাফ ওয়েভ রেক্টিফায়ারের প্রয়োজনীয়তা কি। এরপরে আপনি লিখলেন যে হাফ ওয়েভ রেক্টিফায়ার এরকম একটা ডায়োড দিয়ে কনস্ট্রাক্ট করা হয়, যেহেতু একটা ডায়োড শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে কারেন্ট প্রবাহিত করতে পারে, ভালভের মতো আচরণ করে, এই জন্য আমরা ডায়োড দিয়ে এই কারেন্টটাকে রেক্টিফাই করতে পারি, একটা নির্দিষ্ট দিকের কারেন্ট নিয়ে আর বাকি একটা নির্দিষ্ট দিকের কারেন্টকে আমরা রিজেক্ট করে দিই। তো এইগুলো হাফ ওয়েভ রেক্টিফায়ার। তারপরে আপনি দিবেন যে হাফ ওয়েভ রেক্টিফায়ার নিয়ে এর আগে কি কোন কোন মানুষ কি কি গবেষণা করছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি দিবেন আপনারা। ব্যাকগ্রাউন্ড স্টাডি দেওয়ার পরে আপনি বলবেন যে এই মানুষজন, দুনিয়া ভরে মানুষজন গত 20-30 বছর ধরে এত এত রিসার্চ করছে এই ব্যাপারে, কিন্তু এত রিসার্চ করার পরেও এই নির্দিষ্ট একটা ব্যাপারে কেউ কখনো কোনো রিসার্চ করে নাই, কেউ কখনো এক্সপেরিমেন্ট করে দেখে নাই যে এই বিষয়টা কি। ওই বিষয়টা নিয়ে আমরা রিসার্চ করবো এবং এই পেপারে দেখাবো। ওইটা হলো কি আপনার রিসার্চ গ্যাপ, ঠিক আছে। সো ওইটা থাকবে আপনার ইন্ট্রোডাকশনের মধ্যে, যে আপনি এই রিসার্চটা কেন করতেছেন, এটার প্রয়োজনীয়তা কি, সেটা আপনি বিবরণ দিবেন হলে কি ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশনের পরে কি আসে একটা সাইন্টিফিক পেপারে, কেউ বলতে পারবেন? অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, তারপরে কি? স্যার কি কি আইডিয়া নাই ইনস্ট্রুমেন্ট পারে লাগবে আইডিয়া নাই। ইনস্ট্রুমেন্ট লাগবে, সেটা ঠিক বলছেন, এক্স্যাক্টলি। এটার নাম হলো কি মেথডস, ঠিক আছে। এরপরে যেই পার্টটা আসবে সেটা হলো কি মেথডস, বা আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হলো কি অ্যাপারেটাস অ্যান্ড প্রসিডিউর, ইকুইপমেন্ট অ্যান্ড প্রসিডিউর। তো ওই মেথডের মধ্যে আপনার থাকে আপনি কি কি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করছেন, কি কি কেমিক্যাল ম্যাটেরিয়াল ইউজ করছেন, কি কি অপটিক্যাল সেট আপ ইউজ করছেন, মাইক্রোস্কোপ হ্যান ত্যান ইউজ করছেন, ওগুলো সব থাকবে হলে কি আপনার মেথডসের মধ্যে। মানে আপনি পুরো এক্সপেরিমেন্টটা কিভাবে করছেন ওটা থাকবে হলে কি মেথডস, এবং এটার জন্য কি কি প্রয়োজন হয়েছে, যেটা আমরা আমাদের ল্যাব রিপোর্টের মধ্যে অ্যাপারেটাস বা ইকুইপমেন্টে লিখি এবং প্রসিডিওরের মধ্যে বর্ণনা করি, যে ধাপগুলো বর্ণনা করি কীভাবে আমরা এক্সপেরিমেন্টটা করছি। এর পরের পার্টটা আসলে কি রেজাল্টস। যে কোনো পেপার আপনি পড়েন ওই পেপারের মধ্যে এর পরের পার্টে আসবে রেজাল্টস। রেজাল্টসের মধ্যে আপনার অনেকগুলো ছবি থাকবে, যে আপনার রেজাল্টের ছবিগুলো থাকবে, এই যে আপনার ল্যাব রিপোর্টের মধ্যে যে ছবিগুলো দিয়েছেন, এবং প্রত্যেকটা ছবির বিবরণ থাকবে, যে আমরা এত ভোল্ট থেকে এত ভোল্ট পর্যন্ত সুইপ করছি, আমরা এত কারেন্ট থেকে এত কারেন্ট পর্যন্ত পাইছি, আমার ডায়োডটা এত ভোল্টে গিয়ে অ্যাক্টিভেট হয়েছে। এটা হলো কি আমি ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স মেজার করছি। আমি সেকেন্ড এক্সপেরিমেন্ট কি করছি, আমি এটা দিয়ে একটা হাফ ওয়েভ রেক্টিফায়ার বানাইছি। আমার সাইনোসয়েডাল ইনপুট ছিল এত, আমি আউটপুট পাইছি এত। তারপর আমি কি করছি, তারপর আমি একটা ক্যাপাসিটর অ্যাড করছি, ক্যাপাসিটর অ্যাড করে আমি এটাকে এসি থেকে ডিসিতে কনভার্ট করছি। তো এইগুলো আপনার রেজাল্ট। এরপর থাকবে আপনার ডিসকাশন, যে ডিসকাশনের মধ্যে আপনি দিবেন যে আপনার হাইপোথিসিস ছিল এটা, মানে আপনি এটা পাওয়ার এক্সপেক্ট করতেছেন কিন্তু আপনি এটা পান নাই, কেন পান নাই, এটার কি কারণ হতে পারে, পসিবল কারণ, আপনি ফিউচারে কি কি কাজ করবেন যেটা করলে এই সমস্যাগুলো সমাধান হতে পারে। লিখলেন ডিসকাশন, এরপর কনক্লুশন, যে আমি এটা করে দেখাইছি, শেষ, আমি এটা বলছিলাম আমি এটা করবো, আমি এটা করছি, এটাই হলো কনক্লুশন। দ্যাটস ইট, একটা পেপার। সো আপনি একটা পেপারের সঙ্গে যদি একটা ল্যাব রিপোর্টকে তুলনা করেন, আপনি দেখবেন যে দুইটা খুব ক্লোজ সিমিলারিটি বিয়ার করে। সো এই জন্যই স্টুডেন্টদেরকে ল্যাব রিপোর্ট লেখানোর প্র্যাকটিস করা হয়, যে সাইন্টিফিক মেথডের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য, কিভাবে আমরা একটা পেপার লিখি। সো আপনারা যখন ল্যাব রিপোর্ট লিখবেন, আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের ল্যাব রিপোর্টগুলো একটা কনফারেন্স পেপার বা একটা জার্নাল পেপারের স্ট্রাকচার ফলো করে। আপনারা যদি বুঝতে না পারেন যে স্ট্রাকচারটা কি, আপনারা কাইন্ডলি যে কোনো একটা কনফারেন্স পেপার বা যে কোনো একটা জার্নাল পেপার নামায় আপনাদের যেটা নিয়ে পড়ালেখা করার ইচ্ছা, মনে করেন উইন্ড এনার্জি বা মনে করেন সোলার এনার্জি, যেটা নিয়ে আপনাদের পড়ালেখা করার ইচ্ছা, এরকম একটা পেপার নামাইলেন IEEE থেকে, নামায় তারপর ওই পেপারটা কিভাবে লেখা হয়েছে শুধু এটা একবার অবজার্ভ করবেন।
তাহলেই আপনারা বুঝে যাবেন যে ল্যাব রিপোর্টটা কিরকম হওয়া উচিত। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? আপনাদের কেউ কি আছেন IEEE এর মেম্বার হয়েছেন এখন পর্যন্ত? জি স্যার। তাহলে তো আপনাদের জন্য খুব ভালো হয়েছে। জি আপনারা স্যার। তো সহজে যে কোনো পেপার নামাইতে পারবেন IEEE থেকে, তাই না? তো আপনারা পেপার নামায়ে সবাই মিলে একটু স্টাডি করে দেখেন। আমার মনে হয় যে ভবিষ্যতে মানে পড়ালেখা যা করতেছেন কতটুকু কাজে আসবে আমি জানি না, কিন্তু এই নলেজগুলো অনেক কাজে আসবে যে কিভাবে একটা পেপার লিখতে হয়, এবং একটা ল্যাব রিপোর্ট যত ভালো করে লিখবেন তত আপনার পেপার লেখার অভিজ্ঞতা এনরিচ হবে। ঠিক আছে? আচ্ছা, IEEE এর মেম্বার কে? কে হয়েছেন মেম্বার আপনাদের মধ্যে IEEE? নাম কি আপনার? এখনো হয় নাই স্যার, আমার ইচ্ছা আছে। বললো যে না, এই যে জানি মাত্র বললো না রেসপন্স একজন করলো। হয়েছে। অনেকেই হয়ে যাওয়ার কথা, কারণ রাতিল স্যার তো গত মাসেই একবার মিটিং করে বেশ কয়েকজন স্টুডেন্ট পাইছিল। স্যার সুবিধাটা কি IEEE এর একটু স্যার বলবেন কি আমাদের? IEEE সুবিধাটা মেইনলি মানে প্রথম স্টেজে আপনাদের মধ্যে স্টেজে মেইন সুবিধাটা হলো কি জাস্ট বড় একটা সায়েন্টিফিক কমিউনিটির সঙ্গে থাকা। মানে সায়েন্টিফিক কমিউনিটির সঙ্গে থাকা মানে হলো কি এরা বিভিন্ন ধরনের সেমিনার ওয়েবিনার করবে, বড় বড় কিনোট স্পিকারকে ডেকে নিয়ে আসবে। তো আপনারা ওগুলাতে অ্যাটেন্ড করলে আপনারা ভবিষ্যতে কি নিয়ে কাজ করতে চান এটা সম্পর্কে একটা উৎসাহ পাবেন আর কি। মানে মনে করেন আপনি জানতেনই না যে এই টপিকটা আছে, আপনি জানতেনই না যে মনে করেন সোলার হিট দিয়ে পাওয়ার উৎপন্ন করা যায়। আমরা এতদিন দেখে আসছি যে সোলার আলো দিয়ে সোলার প্যানেলের উপর পড়ে এটা থেকে আমরা ইলেকট্রিসিটি পাই, কিন্তু আপনি হয়তো জানেন না যে সূর্যের আলো থেকে যে হিটটা তৈরি হয় এই হিটটাকেও কিন্তু আমরা একটা রিনিউয়েবল এনার্জি সোর্স হিসেবে ইউজ করতে পারি। তো আপনি মনে করেন একটা স্পিকারের সেমিনার অ্যাটেন্ড করলেন, করে আপনি এই নতুন একটা জিনিস সম্পর্কে জানতে পারলেন যে হ্যাঁ এটা নিয়ে কাজ করা সম্ভব। তো IEEE যারা মেম্বার ওরা এই ধরনের জিনিসে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন, কারণ আপনাদের কাছে ইমেল আসবে, উইকলি আপনাদের কাছে ইমেল আসবে, 1 নম্বর। 2 নম্বর হলে গিয়ে IEEE যত পেপার আছে সব পেপার আপনারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। এমনিতে কিন্তু IEEE যেই ওপেন অ্যাক্সেস যে পেপারগুলো না ওগুলো নামাইতে টাকা লাগে, বা আপনি পাইরেট করে নামাইতে পারেন, অনেকগুলো হয়তো নামাইতে পারবেন না, কিন্তু IEEE মেম্বার হলে আপনি সব পেপার নামাইতে পারবেন। এটা একটা ইউনিক সুবিধা। আরেকটা সুবিধা যেটা, আপনি যদি পরবর্তীতে রিসার্চের লাইনে যেতে চান বা কখনো আপনাদের যদি টিচার হওয়ার ইচ্ছা থাকে বা বিদেশে যদি হায়ার স্টাডিজ করার ইচ্ছা থাকে, তখন এই IEEE এর মেম্বারশিপটা অনেক কাজে আসে, কারণ IEEE যারা সিনিয়র মেম্বার ওরা অনেক ধরনের কনফারেন্স বা অনেক কিছুতে ডাক পায় ভবিষ্যতে। তো আপনারা যত তাড়াতাড়ি IEEE তে এনরোল করবেন তত আপনার এটার সঙ্গে মানে এই গ্রুপটার সঙ্গে আপনার অ্যাফিলিয়েশন বাড়বে এবং আস্তে আস্তে আপনার সিনিয়র মেম্বার হওয়ার চান্সেস তত বেড়ে যাবে। এটা ভবিষ্যতের জন্য আরো অনেক পরে আর কি, 10-20 বছর পরে হয়তো সিনিয়র মেম্বার হতে পারবেন আপনারা। কিন্তু এটা সায়েন্টিফিক কমিউনিটির সঙ্গে যুক্ত থাকাটা ভালো, যেহেতু আপনারা সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনাদের একমাত্র প্ল্যাটফর্ম হলে IEEE। সো IEEE এর মেম্বার হওয়া এবং পাশ করার পরে আইবির মেম্বার হওয়া এগুলি আপনাদের জন্য প্রফেশনাল ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। আইবির যখন মেম্বার হবেন তখন আপনি নামের শুরুতে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন, ইঞ্জিনিয়ার অমুক, ফেসবুকের আইডি চেঞ্জ করে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন। অনেকের ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ার লেখার, অনেকে ইঞ্জিনিয়ার লেখে কিন্তু আসলে আইবির মেম্বার না, এটা কিন্তু অবৈধ। জি স্যার, জি স্যার। আইবির মেম্বার জি না স্যার, হয়ে রাসেল নামের আছে আগে এরকম। ইঞ্জিনিয়ার লেখাটা কিন্তু অবৈধ। God, তা আপনারা একটু সতর্ক থাকেন, ঠিক আছে? স্টুডেন্টরা লেখে স্যার, হ্যাঁ পলিটেকনিকের স্টুডেন্টরা। লিখতে পারে, কিন্তু আইবির আমি মেম্বার নিজেও না তো হয়ে লিখতাম কিছু। না না এটা লিখবেন না, ঠিক আছে? এটা লিখতে হলে আপনার আইবির মেম্বারশিপ লাগবে। শোভন আহমেদ, ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ। আমরা ইচ্ছা মতো অনেক কাজ করি, কিন্তু আসলে ইচ্ছা মতো সব কাজ করা যায় না। স্যার স্যার হ্যাঁ, যারা বলেন। ওই যে প্রযুক্তি ইয়ে থেকে পড়ে মানে হাজির দানেশ এগুলা, তো ওগুলা তো স্যার ওইগুলার ইয়ে না, তো ওরা কি লিখতে পারবে কোনো কারণে, মানে যদি আইবির মেম্বারশিপ মেম্বার অর্জন হয়, করতে যদি পারার কোনো আইবির ওয়ে আছে মেম্বারশিপ, নাকি? এটা আমি ঠিক শিওর না, আমি তো নিজেও মেম্বার না, আমি কেমনে বলবো? আমি তো নামের আগে ইঞ্জিনিয়ার লিখি না, আমি নিজেও মেম্বার না, so আমি জানি না। কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই কোনো কোটা থাকবে ওদের, যদি খোঁজ নেন জানতে পারবেন আমার মনে হয়। আর আমাদের তো অনেকের আইবি মেম্বার আছে হয় ফ্যাকাল্টিতে, না, আমিও তাই জানি। জিজ্ঞেস করে দেখেন, আর আমার ওই অনেক মেম্বার ফ্যাকাল্টি মেম্বার আছে। আমাদের ভার্সিটিতে আছে, কিন্তু ওটা কখন চলে যাবে কেউ বলতে পারবে না। সি হুম। ক্লাস না বি আমাদের ক্লাস আমাদের আমরা চলে গেলে আমরা লিখতে পারবো না, এই আর কি। লিখবি সাবেক, সমস্যা কি? সাবেক প্রেসিডেন্ট। সাবেক ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে। তো IEEE মেম্বার হওয়ার মানে আমার কাছে মনে হয় যে আপনাদের যাদের স্পেশালি রিসার্চ করার ইচ্ছা আছে ভবিষ্যতে, আপনারা চাইলে IEEE মেম্বার হইতে পারেন। কত জায়গায় তো কত টাকা নষ্ট হয়ে যায়, আমার মনে হয় আরে IEEE এটা মেম্বার হতে কি করা লাগে স্যার? টাকা দেওয়া লাগে, আর কিছু করা লাগে না। কত একবারে টাকা টাকা দেওয়া দেওয়া লাগে? লাগে। মেম্বার হবেন, টাকা দিবেন। বছরে বছরে ডলার দেওয়া লাগে। স্যার আপনি কি ছিলেন স্যার? না আমি তো আসলে যদিও আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আমার রিসার্চ এই লাইনে না। আমার রিসার্চ হলে কি আপনার ইসের লাইনে, মাইক্রোফ্লুইডিক্সের লাইনে। তো আমার জন্য IEEE মেম্বার হয়ে তেমন কোনো লাভ নেই,
কারণ আমি যে জার্নালগুলোতে পেপার পাবলিশ করবো বা যে বিষয়ে আমি রিসার্চ করি ওগুলা IEEE রিলেটেড না। কেমিস্ট্রি রিলেটেড স্যার? কেমিস্ট্রি রিলেটেড, হ্যাঁ। আমারটা হলে কি মনে করেন RSC, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, তারপর মনে করেন যে আমেরিকান কেমিক্যাল সোসাইটি ACS, ওগুলোর মেম্বার হইলে আমার লাভ হবে। আমি দেখি আমি ওগুলোর মেম্বার হবো RSC বা ACS এর। স্যার তাহলে ইলেকট্রিক্যালের সাথে সম্পৃক্ততা কি থাকলো স্যার আপনার? এই যে আইভি electrical এর সাথে তো ক্যারেক্টারিস্টিক্স, কোনো এই যে সমস্যা আইভি নেই কিছু না। ক্যারেক্টারিস্টিক্স আপনি যেখানেই যান সব জায়গায় আইভি শুধু ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক্স আছে, কিন্তু তাও স্যার হ্যাঁ আসলে মানে সবাই মানে তো একটু ইলেকট্রিক্যাল মানে ইঞ্জিনিয়ার যে হয়, মনে এমন করেন সাবজেক্টে পড়ায় ইলেকট্রিক্যাল তাই ইঞ্জিনিয়ার পড়ালেখা করছেন, মনে হয় এরকম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কিন্তু আসলে বেশিরভাগ মানুষের তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিজের পড়ার ইচ্ছা থাকে না, বাপ মার প্রেসারে পড়ে বা সবাই পড়তেছে দেখে পড়ে, তাই না? কেউ তো ভর্তি হওয়ার আগে আসলে জানে না যে এই সাবজেক্টটা কি ওর ভালো লাগবে নাকি। জি স্যার। তো আমি কথা ভর্তি ঠিক। হয়ে আমার ভিতরে কি কাছে আসছে না এই আসছে জিনিসটা বুঝতে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি গুলো আমার কাছে সত্যি কথা বলতে আমার একটা ভালো লাগে নাই। মানে আমি কোনো মজা খুঁজে পাইতাম না এই সাবজেক্টগুলোর মধ্যে। হয়তো বা আমাকে যেই টিচার আমার ক্লাস নিত তারা হয়তো বা ঠিক মতো ডেলিভার করতে পারে নাই, বা আমি হয়তো বা ঠিক মতো ক্লাস করি নাই, যেটার কারণে হোক আমার কাছে ওই সাবজেক্টগুলো তেমন বেশি একটা ইন্টারেস্টিং মনে হয়নি। এর থেকে আমার কাছে যে জিনিসটা বেশি ভালো লাগতো সেটা হলো ফেব্রিকেশন, মানে ইলেকট্রনিক্স ফেব্রিকেশন, কিভাবে আপনার এই যে চিপগুলো আছে, মাইক্রোচিপ বা ইলেকট্রনিক্স ডিভাইসেসগুলো আছে, এগুলো আমরা কিভাবে ক্লিন রুমে ফেব্রিকেট করি, VLSI বা ওই লাইনের দিকে আমার ইন্টারেস্ট ছিল। তো আমি পরবর্তীতে ওই মাইক্রোফ্লুইডিক্সে হলে কি ফেব্রিকেশনের সুযোগ পাইছি, মানে যে জায়গায় আমি পড়ালেখা করছি ওই জায়গায় আমি ফেব্রিকেশনের সুযোগ পাইছি। তো ওখান থেকে এই জন্য আমার ওখান থেকে ডিটারমাইন্ড হয়ে গেছে যে আমি ভবিষ্যতে কি নিয়ে কাজ করব। তো স্যার এইটা তো মূলত ইলেকট্রনিক্স এর একটা পার্ট, আপনি যেটা বলছেন। ফেব্রিকেশনটা ইলেকট্রনিক্সের একটা পার্ট, কিন্তু আমি ইলেকট্রনিক্সের ফেব্রিকেশন করিনি, আমি ন্যানোফ্লুইডিক্সের ফেব্রিকেশন করছি। তবে আমি যেই ল্যাবে কাজ করতাম ওই ল্যাবে অনেকেই ইলেকট্রনিক্স ডিভাইস বানাইতো, যেমন অনেকে LCD বানাইতো, অনেকে OLED ডিভাইস, OLED ডিসপ্লে যেগুলো এগুলো বানাইতো, অনেকে আবার বানাইতো আপনার বিভিন্ন ধরনের CCD CMOS সেন্সর বানাইতো ওই ছবি ক্যাপচার করার জন্য। তো এক একজন এক এক বিষয়ে কাজ করতো, কিন্তু সবাই ক্লিন রুম ইউজ করতো, এগুলো সব কিছু তো ক্লিন রুমে তৈরি করতে হয়। আমি করতাম হলে কি ন্যানোফ্লুইডিক্সে, মানে আমি ন্যানো চ্যানেল তৈরি করতাম আর কি। তো ভাগ্যের কারণে ওই লাইনে গেছি, কিন্তু মনে হইতেছে ভবিষ্যতে ওই লাইনেই কাজ করবো আর কি, মেমোরি স্টোর বা এই টাইপের কোনো ডিভাইস নিয়ে। আচ্ছা, তো আমরা আজকের ল্যাবে আসি তাহলে, অনেকক্ষণ পেঁচাল পারলাম। তো আজকের ল্যাবের আমাদের মূল বক্তব্য যেটা, সেটার অর্ধেকটা আপনারা গত ক্লাসে করছেন। সেটা কি ছিল? হাফ ওয়েভ রেকটিফায়ার। আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হলো হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেকটিফায়ার। সো আজকের ক্লাসের আমার টোটাল টাস্ক হলে গিয়ে 3টা। আজকের ক্লাসের টাস্ক খুবই কম। আজকের ক্লাসের টোটাল টাস্ক হলে গিয়ে 3টা। একটা টাস্ক হলে আমরা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানাবো, 2 নম্বর টাস্ক হলে আমরা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার বানাবো। এই হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার কি করবে? জাস্ট আমার একটা ফুল সাইকেল এসি কে একটা হাফ সাইকেল এসি বা একটা ফুল সাইকেল এসি কিন্তু পুরোটা পজিটিভ দিকে, এরকম দুইটা ওয়েভে পরিণত করবে। এটা হলো আমার টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 3টা খুবই ইন্টারেস্টিং। টাস্ক 3টা হলে গিয়ে আমরা যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা তৈরি করছি, এই ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে আমরা একটা ক্যাপাসিটর অ্যাড করে দিব। আমরা একটা ক্যাপাসিটর অ্যাড করে দেখব যে এটা আমরা এসি সিগন্যাল থেকে এটাকে আমরা ডিসি সিগন্যালে পরিণত করতে পারি কিনা, এবং এসি টু ডিসি কনভার্সনের ক্ষেত্রে আমার ক্যাপাসিটরের মানের ভূমিকা কতটুকু, এই জিনিসটা দেখাটাই হলে কি আজকে আমাদের টোটাল ল্যাবের অবজেক্টিভ। সো এখানে আপনারা দেখতেছেন যে আপনাদের ল্যাব ম্যানুয়ালের মধ্যে যেই সার্কিটটা করে দেওয়া ছিল, আমি এক্স্যাক্টলি ওই সার্কিটটা এখানে আঁকছি। এই সার্কিটের মধ্যে আর অন্য কোনো কিছু নেই। তো আমি আপনাকে বলে দিতে পারি যে এই সার্কিটটা করার সময় আপনার কি কি ভুল হবে। আসলে ভুল খুব বেশি হওয়ার চান্স নেই। এখানে একটা ভুল যেটা মেইনলি হবে, সেই ভুলটা হলো কি আপনারা Float বেশিরভাগ হয়ে যাবে। মানুষই গ্রাউন্ড বসাবেন না। গ্রাউন্ড বসাবেন না, ঠিক আছে? গ্রাউন্ড বসাবেন না, তো এখানে গ্রাউন্ডটা কেটে দিবেন। জি স্যার। গ্রাউন্ড বসাবেন। আমি দেখছি যে স্টুডেন্টদের বেশিরভাগই ভুলে ওরা গ্রাউন্ড বসে না, সার্কিটকে ফ্লোটিং রাখতে খুব পছন্দ করে। তো এই ধরনের সার্কিট যদি ভবিষ্যতে আপনারা বসান তাই মানুষজন শক টক খেয়ে মারা যাবে, ঠিক আছে? সো এই ধরনের ভুল করবেন না, গ্রাউন্ড বসাবেন না। গ্রাউন্ড খুবই ইম্পর্টেন্ট, সার্কিট ফ্লোটিং রাখা যাবে না, গ্রাউন্ড বসাবেন না। এখন গ্রাউন্ড না বসালে কি সমস্যা হবে কেউ বলতে পারবেন? শক টক খাওয়ার প্রবলেম এখানে আসবে না, যেহেতু আমরা সিমুলেট করতেছি, শক খাওয়ার প্রবলেম এখানে আসবে না। আর কি প্রবলেম হবে বলেন তো? চিন্তা করে বলেন আর কি প্রবলেম হবে গ্রাউন্ড না বসাইলে? স্যার আচ্ছা, আপনারা অসিলোস্কোপ তো ল্যাবে ইউজ করছেন। অসিলোস্কোপের যেই প্রোবটা দিয়ে আপনারা মান নেন, ওই প্রোবের কয়টা তার থাকে, মানে কয়টা টার্মিনাল থাকে? স্যার দুইটা। একটা কি দুইটা থাকে। হুকের মতো একটা থাকে, হুকের মতো একটা স্যার গ্রাউন্ড হুকের মতোটা হলো এটা ground, লাইভ, sir. মানে যেটা আপনি মাপবেন, ঠিক আছে? আর যেটা গ্রাউন্ড ওটা হলো ক্রোকোডাইল
পিনের মতো, ক্লিপের মতো, তাই না? ওটা লেগে গ্রাউন্ড। জি জি স্যার। এখন আমার প্রশ্ন হলে কি, এখানে তো আপনি একটা অসিলোস্কোপ ইউজ করতেছেন একদম ল্যাবের মতো, একদম ল্যাবের যে অসিলোস্কোপ, এখানে ঠিক একই অসিলোস্কোপ। আমি দেখতেছি আপনি আউটপুট দেখতেছেন এতে একটা চ্যানেল দিয়ে, খুবই ভালো কথা। কিন্তু এই চ্যানেল যদি এটা আমাদের যদি ল্যাবে হইতো, এখানে কয়টা টার্মিনাল থাকতো? 2টা থাকতো, তাই না? এই একটা, আরেকটা থাকতো 2টা। অনেকেই কিন্তু আমি দেখছি যে গত ক্লাসে যেটা করছেন, আপনার ডি কে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিয়েছেন, যে এমন একটা ভাব করছেন যে ওই একটা টার্মিনালের একটা লেগে এ আর একটা লেগে ডি, তাই না? এই জন্যই মনে হয় আপনারা প্লাস দিছিলেন বা এই টাইপের কিছু একটা করছিলেন, সি প্লাস ডি করছিলেন, তাই না? মানে আপনার সি এর একটা টার্মিনালকে বানাইছিলেন পজিটিভ, আরেকটাকে বানাইছিলেন গ্রাউন্ড, বানায় সি প্লাস ডি করে দিছিলেন। এটাই কি আপনাদের লজিক ছিল? হুম, মানে আপনারা করছেন কি যে সি এর সঙ্গে এরকম করে আউটপুটটা নিছেন, আর ডি থেকে হলে গিয়ে গ্রাউন্ড, সরি, ডি থেকে হলে গিয়ে গ্রাউন্ডটা নিছেন, নিয়ে সি প্লাস ডি অ্যাড করে দিয়েছেন। মানে আপনারা এমন একটা করছেন যাতে এইখানে পজিটিভ আর গ্রাউন্ড এই দুইটাকে আমরা এক সিগন্যাল হিসেবে দেখবো, এই জন্য প্লাস করে দিয়েছেন দুইটাকে। এটা কি আপনাদের লজিক ছিল নাকি? স্যার দুইটা এক সিগন্যাল করে ওটা থেকে স্যার কিছু বিয়োগ করা হয়েছে সাইন ওয়েভটা, ওই না, জন্য আপনাদের স্যার লজিক তো এরকম এটাই ছিল ইয়ে যে হয়েছে। এখানে তো গ্রাউন্ড নাই, তাহলে আমি গ্রাউন্ডটা কোথায় বসাবো, তাই না? কারণ আমি এখানে দেখতেছি আমি শুধু এখানে পজিটিভে বসেছি, কিন্তু গ্রাউন্ডেও তো আমার একটা প্রোব বসানোর কথা, সেটা আমি কোথায় বসাবো? তো আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই বলছিলাম যে এখানে আপনি যে গ্রাউন্ডটা বসাবেন, এই গ্রাউন্ডের সঙ্গে অসিলোস্কোপের গ্রাউন্ড ভার্চুয়ালি কানেক্টেড। তার মানে আপনি যেখানে গ্রাউন্ড বসাইতেছেন, আপনি যেখানে গ্রাউন্ডটা বসাচ্ছেন, তার মানে অসিলোস্কোপের একটা প্রোব অলরেডি এখানে লাগানো আছে, যেটা আপনি চোখে দেখতেছেন না, কিন্তু এটা ভিতর দিয়ে লাগানো আছে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তার মানে কি হইতেছে, তার মানে যেখানে আপনি যে R1 এর মাথা থেকে যে রিডিংটা নিতেছেন, এটা অ্যাকচুয়ালি কোন ভোল্টেজ আর কোন ভোল্টেজের বিয়োগফল। এটার মানে হলো কি, এই নোডটা, এই যে পুরো নোডটা যেটা আছে, এই নোডটা যদি V1 হয় আর এটা যদি পুরো নোডটা যদি আমার V2 হয়, তার মানে আমার অসিলোস্কোপটা এখানে যে হিসাবটা দেখাইতেছে সেই হিসাবটা আসলে কি V1 মাইনাস, বিটু। বুঝতে পারছেন? যেহেতু এটা ভার্চুয়ালি গ্রাউন্ড করা এবং এটা আপনি খালি চোখে দেখতে পারতেছেন না। এখন আপনি যদি এই জায়গায় কোনো গ্রাউন্ড না বসান, তাহলে অসিলোস্কোপটা রিডিং নিবে এখন V1টা পাইলো এখান থেকে, V1টা পাইলো এখান থেকে, কোনো গ্রাউন্ড বসানো নাই, এটা নাই, এটা নাই, তাহলে V2টা কোথা থেকে পাবে ও? V2টা তো ফ্লোটিং। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ও তখন একটা ইসের মধ্যে পড়বে, ক্যারপেটের মধ্যে পড়বে, যে আমি কোথা থেকে রিডিং নিব। কারণ ইউজার আমাকে বলে দিয়েছে যে এ প্রোবটা এখান থেকে মেজার করতে, কিন্তু আমি কিসের সাপেক্ষে মেজার করব? কারণ ভোল্টেজ মানেই কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। ভোল্টেজ কথাটার মানে হলে গিয়ে যে কোনো একটা রেফারেন্স ভোল্টেজ থেকে অন্য একটা ভোল্টেজ আমি মেজার করতেছি, তাই না? তা আপনার যদি রেফারেন্সই ঠিক না থাকে, আমি ভোল্টেজটা মেজার করবো কিসের সাপেক্ষে? কারণ বিভব মানেই কিন্তু বিভব পার্থক্য, পটেনশিয়াল মানেই পটেনশিয়াল ডিফারেন্স, তাই না? সো আমার যদি কোনো গ্রাউন্ড না দিই, পুরো ফ্লোটিং একটা সার্কিট থেকে, তখন ও মাপতে পারবে না। দেখি তো এটা চালাইলে কি হয়, আমি কখনো এই জিনিসটা দেখিনি, চেক করে দেখি এটা যদি আমি রান করি, এই সার্কিটটা রান করলে কি হয় দেখি। আমি গ্রাউন্ডটা কেটে দিলাম, গ্রাউন্ডটা কেটে দিয়ে আমি সার্কিটটাকে রান করলাম, কি ব্যাপার, রান হচ্ছে না কেন? রানই তো হচ্ছে না। স্যার সার্কিটটা কি আগে থেকে বানানো? এই যে একটু আগে একটা ক্লাস নিলাম, ওখানে বানাইছিলাম। স্যার প্রোটিয়াসে এই সমস্যাটা হচ্ছে স্যার, আগে থেকে যদি কোনো ফাইল সেভ করা আর রান থাকে হয় না। অসিলোস করবে, ওইটা স্যার রিডিং না, ওটা স্যার ইনস্ট্যান্ট যদি কানেকশন দিয়ে তারপরে করা হয় তাহলে ইয়া দিচ্ছে স্যার, রিডিং দিচ্ছে। তাহলে আমি এরকম প্রবলেম ফেস করছি স্যার ফাইলটাকে প্রোটিয়াসে। আবার ইনিশিয়েট করি, ঠিক আছে? আবার ইনিশিয়েট করি, দেখি কি হয়। আমার মনে হয় কি, আমি প্রোটিয়াসে আপনাদেরকে যেইটা দিছি, ভার্সনটা দিছি, এই ভার্সনটা ভালো না। আমারও কম্পিউটারে সেলডম করতেছে, আপনার ক্র্যাশ ঠিক আছে। করতেছে। প্রবলেম এখনো তো রান করলে হচ্ছে না। স্যার নিউ প্রজেক্ট স্যার এটা রান করবে না স্যার। তাহলে কি আমি আবার অসিলোস্কোপ কানেক্ট আগে করব? থেকে প্রজেক্টটা আবার আঁকাতে হবে স্যার এইভাবে ট্রাই করছি স্যার, নিউ প্রজেক্ট স্যার সবগুলা কানেকশন স্যার নতুন করে দিতে হবে, তাহলে স্যার এটা রিডিং দেবে। এবার স্যার দিবে রিডিং না। দেয় না, দেন না স্যার। এটা তো প্রোটিয়াস বিশাল বড় সফটওয়্যার একটা কেন দেয় না ঝামেলা। স্যার সেটা আমি বুঝতে পারতেছি এটা না। কোনো কথা? এটা একটা বিশাল বড় ঝামেলা। স্যার না হয় 4-5 বার করে সার্কিটটা করছি স্যার, সেভ দিয়ে রাখি, পরে আর রান হয় না। আমরা কি কোনো ভুল করতেছি নাকি? দাঁড়ান দেখি। এই সমস্যা তো আগের কোনো ভার্সনে আমি পড়িনি, এই সমস্যা এখানে কেন হইতেছে? আচ্ছা ঠিক আছে, কি আর স্যার এটা করার? কোনো ভুল না স্যার, কম্পোনেন্ট গুলো ইনস্ট্যান্ট নিয়ে
সবগুলা হুম। নিয়ে কানেকশন দিয়ে রান করেন, দেখবেন স্যার ঠিকই কানেকশন রান করতেছে। ঠিক আছে, আবার করি, বেশিক্ষণ সময় লাগবে না। এটার নাম দিয়ে হলে গিয়ে ফুল ওয়েভ। ঠিক আছে, কম্পোনেন্ট আবার নিই তাহলে, চলুন কম্পোনেন্ট নিলাম, মনে করেন N4001 নিই, N4001 নিই। ওকে, তাহলে আমার ডায়োড লাগবে হলে গিয়ে টোটাল 4টা। আপনারা কি পড়ছেন এটা থিওরি ক্লাসে, হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার? ভুলে গেছেন? কোন কোর্সে পড়ার কথা আপনাদের? এই সে ইলেকট্রনিক্সে, প্রথম ইলেকট্রনিক্সে, ইলেকট্রনিক্স প্রথম ইলেকট্রিক্স ওয়ান। পার্টটাতে। ইলেকট্রনিক্স 1 কে নিছিল আপনাদের ইলেকট্রনিক্স 1 মনে আছে? ও স্যার মিজানুর রহমান। তাহলে তো মোটামুটি ভালো শিখার কথা। রুয়েটের মানুষজন তো এগুলো তো খুব বয়স। কিন্তু জি রুয়েটের স্যার ভালোই পড়াইছিল। অনেক ভালো। না স্যার অনেকদিন ভালো। হওয়াতে লকডাউন হওয়াতে স্যার আমরা অনেক কিছু ভুলে গেছি স্যার। আচ্ছা, জি স্যার। স্যার আমরা ইলেকট্রনিক্স অর্ধেক ক্লাস আবার স্যার এই অনলাইনই করছি। ও আচ্ছা। জি স্যার। আসলে এই টাইপের ক্লাসগুলো অনলাইনে বোঝাটা একটু কঠিন, সত্যি কথা বলতে। না, এই ব্রিজ রেকটিফায়ার অফলাইনে ছিল, আমাদের অনলাইনে শুধু ট্রানজিস্টরের কিছু আর যে ফেট তাহলে কি আপনার এটা, এগুলো মনে হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি ভালো। ক্লাস টেস্টও তো হয়েছে অনলাইনে, অন সাইটে? কিন্তু না অনেক স্যার, আগে একটা স্যার। হয়েছে, অনেক আগে হয়েছে, আচ্ছা। মিড পর্যন্ত করতে পারছিলাম। এই সাবজেক্ট তো তাও স্যার আমরা রান করে দেখতে পাচ্ছি যে স্যার রেজাল্টটা কি আসতেছে। স্যার ওই যে এনার্জি কনভার্সন করতেছি না স্যার, ট্রান্সফরমার দিয়ে ওপেন সার্কিট টেস্ট, ওই ইয়াগুলো স্যার করতেছেন একদম আপনারা? স্যার মাথার ঢুকতেছে উপরে না মাথায়। কিসে করতেছেন? স্যার ভিডিও দেখাচ্ছে আরে, খালি, আর ভিডিও। কিছুই না। তারপরে ওই স্যার ভিডিও সাউন্ড দেখে ভালো কিচ্ছু না। হয় না স্যার। স্যার ভিডিওর হাত কোথা থেকে কোথায় হাত নিয়ে যায় কিচ্ছু বুঝি না, ধুলাই অন্ধকার। তার তো অনেকগুলা স্যার ইয়ে হয়ে যায় একসাথে। তারপরে স্যার মনে হচ্ছে জেনারেটর চালায় ভিডিও করতে স্যার। আচ্ছা, হোপফুলি এটা এখন রান করবে। আমাদের সার্কিটটা মোটামুটি আমরা ঠিক মতো করছি। একটা ব্রিজ বানাইছি, যে ব্রিজে শুধুমাত্র একটা ব্রাঞ্চ অ্যাক্টিভ থাকবে আর একটা ব্রাঞ্চ অফ থাকবে, ঠিক আছে? মানে যে কোনো একটা নির্দিষ্ট সাইকেলে একটা ব্রাঞ্চ জি, অন স্যার। থাকবে আর একটা ব্রাঞ্চ অফ থাকবে। এটাই আমার ফুল ওয়েভ রেকটিফায়ার। এখন দেখি আমরা গ্রাউন্ড বসাইনি, আমরা পুরো সার্কিটটা ফ্লোটিং রাখছি, ঠিক আছে, ইন্টেনশনালি। এখন দেখি রান করে। না, এই যে আপাতত স্যার রান করছে। কোনো সমস্যা হচ্ছে না। আপনারা ঠিক জি, স্যার। বলছেন, পুরো জিনিসটা নতুন করে করার পরে আর ঝামেলা হচ্ছে স্যার না। ওই স্যার এইটাই আবার সেভ দেন, সেভ দিয়ে 5 আবার মিনিট পর ঝামেলা হবে। ওপেন করেন, স্যার হবে না। কি একটা ঝামেলা দেখেন তো। আচ্ছা ঠিক আছে, তো আমরা আপাতত এটাই দেখি না, আপাতত কোনো সমস্যা হচ্ছে না। ও মোটামুটি চালাক আছে, ও ঠিক আছে। যেটা করছে যে একটা নির্দিষ্ট গ্রাউন্ডের সাপেক্ষে ও জিনিসটা করছে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। ফ্লোটিং থাকার কারণে ঠিক আছে। আসলে কি ঠিক আছে, দাঁড়ান দেখি। এটা হলো গিয়ে নীলটা হলে গিয়ে 5 ভোল্ট, এটা হলে গিয়ে 5 ভোল্ট। আমার কাছে তো দেখে মনে হইতেছে কিছুটা কমে গেছে ভোল্টেজের লেভেল। 2.5 ভোল্ট কি আছে এখানে? হ্যাঁ আছে মনে হয় 2.5 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা আমার চোখে পড়তেছে সেটা বুঝার হলো গিয়ে, উপায় কি স্যার? 2.5 ভোল্ট 5 ভোল্ট? হ্যাঁ ওইটাতে আসতেছি। আমাকে ফার্স্টে দেখে আমার যে ঝামেলাটা মনে হইতেছে যে এটা লাফাচ্ছে কেন, এরকম ডানে বয়ে যাইতেছে কেন, এটা তো স্ক্রিনশট নেওয়াটাও তো একটা ঝামেলা এটার, তাই না? স্যার দেখে মনে হচ্ছে- এক পজিশনে নিলেই হলো স্যার, একটা পজিশনে নিলেই হলো, কারণ ওটা তো অলওয়েজ এই তা জিনিস ঠিক আছে হইলো, কিন্তু এটাকে থামানোর উপায়টা কি? এটা যে আগে পিছে যাচ্ছে, এটাকে থামানোর উপায়টা কি? কেউ কি জানেন এটা থামানোর উপায়টা কি? না স্যার, আমাদের তো এমন হয়নি বা ফেস করিনি এমন। এটা কি বলেন এটা ফেস করেন আপনারা? যদি অন সাইটে যদি অসিলোস্কোপে করেন, এটা প্রত্যেকটা ইনপুটের ক্ষেত্রে এই ঝামেলাটা হবে। স্যার ওয়ান সাইডে করছি স্যার, ওইটা স্যার একটা কি আর ইয়ে আছে, মনে আছে স্যার? অনেক একটা বাটন আছে, একটা ইয়ে আছে স্যার, ওটা হ্যাঁ, ঠেসা মারলে আমি চাপ দিলে আবার পারে একটা মনে পার করে দিই, দেয়। ঠিক আছে? এটা লাগে ট্রিগার, জি এই যে স্যার, দেখতেছেন জি ট্রিগার, এই ট্রিগারটা হলে কি করে, ও হলে স্লোপ মেজার করে, আপওয়ার্ড শেষে স্লোপ হলে কি? মেজার করে, ডাউনওয়ার্ড জি। স্লোপটা ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে দেয়, ঠিক আছে? তো এটা হলে কি ট্রিগারটা যদি আপনার ঠিক মতো সেট না করা থাকে তখন আপনার এরকম আকপিস করবে, ঠিক আছে? সো ট্রিগারটা কিভাবে সেট করতে হয় চলেন আমরা দেখি। তো ট্রিগারটাতে আমরা এখানে দেখবেন যে এটা হলো কি ট্রিগারের উইন্ডো, এটা হলো কি ট্রিগারের লেভেল। এটা যখন আপনি সরাবেন তখন দেখবেন ওই যে উপরে দেখছেন একটা লেভেল ওঠানামা করতেছে, যে এই লেভেলটাকে মোটামুটি পিকের কাছাকাছি আপনারা রাখবেন, পিকের নিচে কাছাকাছি রাখবেন, তাহলে আপনার এই জিনিসটা ভালো মতো ট্রিগার হবে। এখন দেখেন ট্রিগার যে আমার করতেছে, ট্রিগার এখানে সোর্সটা দেখেন, এ চ্যানেল সোর্সটা হলে আমার চ্যানেল এ, কিন্তু আমার নড়াচড়া করতেছে হলে চ্যানেল বি, হ্যাঁ চ্যানেল বি নীলটা নড়াচড়া করতেছে। তো আমি যদি সোর্সটাকে চ্যানেল বি তে নিয়ে যাওয়ার পরে আমি করলাম কি, এটাকে সুন্দর এই চ্যানেল বি এর এখানে পিকের কাছাকাছি রেখে দিলাম, তাহলে দেখছেন এটা সুন্দর থেমে গেছে যে। স্যার জি আবার স্যার। একটু বলেন।
আপনারা এটার process টা মানে যেই আমি চ্যানেলটা একটু- নড়াচড়া করতেছে ওই চ্যানেলটা ফার্স্ট আইডেন্টিফাই করবেন যে কোন চ্যানেলটা আমার ঝামেলা করতেছে, তারপরে এখানে সোর্সে যে ওই চ্যানেলটা দিয়ে দিবেন। মানে আপনার চ্যানেল বি যদি সমস্যা করে তাহলে আপনি চ্যানেল বিতে দিবেন। দেওয়ার পরে যে ট্রিগারের যে লেভেলটা আছে এই লেভেলটা পিকের কাছাকাছি রাখবেন। রাখলে ও কি করবে, ও আপওয়ার্ড স্লোপটা মেজার করবে, আপওয়ার্ড স্লোপটা মেজার করে ও ডাউনওয়ার্ড স্লোপটা ওই অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবে। তো এখানে দেখবেন যে অনেকগুলো মোড আছে, অন ওয়ান শট, কাটসোর্স, এগুলো আমি জানতাম কিন্তু ভুলে গেছি, এগুলো আমাদের মাস্টার্সের সময় শেখানো হয়েছিল। ওয়ান শট মানে কি, কাটসোর্স মানে কি, এটা আপনারা একটু নিজেরা দেখে নিন যে ওয়ান শট মানে কি, কাটসোর্স মানে কি, ঠিক আছে। এবং ট্রিগারিংয়ের মানে সার্কিট্রিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই যে আপওয়ার্ড স্লোপটা যে মেজার করে এবং ডাউনওয়ার্ড স্লোপটা যে ওটা অনুযায়ী অ্যাডজাস্ট করে, এটা একটা কম্পারেটর দিয়ে করে ওরা। তো এই কম্পারেটর দিয়ে কীভাবে করে এই জিনিসটা আপনারা একটু জেনে নেন, তাহলে আপনারা নিজেদেরও মানে এই জিনিসটা সারা জীবন মনে থাকবে যে ট্রিগারিংটা কীভাবে হয়, ঠিক আছে। আমার মনে হয় যে বেশিরভাগ ক্লাসেই টিচাররা এই জিনিসগুলোর উপর তেমন একটা ইমফেসিস দেয় না, কিন্তু ভবিষ্যতে আপনারা যখন চাকরি জীবনে অসিলোস্কোপ ইউজ করবেন তখন কিন্তু এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কী করছেন এক্সপেরিমেন্টে এগুলো আসলে কখনো তেমন একটা কাজে আসবে না, কিন্তু কিভাবে করছেন এই জিনিসটা কিন্তু আপনার সবসময় কাজে আসবে, ঠিক আছে। সো আপনারা এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে ট্রিগারিংটা কীভাবে হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমরা ট্রিগার সেট করলাম, আমার দুইটা মোটামুটি একটি স্টেডি কন্ডিশনে আছে। এখন আমরা পরের দিকগুলোতে মুভ অন করি। তো প্রথমে আপনাদেরকে আমি যে জিনিসটা বললাম যে এখানে সবগুলো কাপলিং দেখেন এসি কাপলিং দেওয়া আছে, কিন্তু বাই এনি চান্স আমার যদি সোর্সটা ডিসি একটা আউটপুট দেয় তখন কিন্তু আমি এসি কাপলিংয়ে সেটা দেখতে পারবো না। তো আমার সবসময় পার্সোনাল প্রেফারেন্স আমি এটাকে ডিসিতে করে দিব। দেখেন তো ডিসিতে করলে কি হলো, এটা হলে কি এসি, এটা হলে গিয়ে ডিসি। কেউ কি এক্সপ্লেন করতে পারবেন কি হচ্ছে এখানে? আমি একটু বড় করে দিই, আমি এটাকেও একটু বড় করে দিই। কেউ কি এক্সপ্লেন করতে পারবেন কি হচ্ছে? এসি ডিসি, এসি ডিসি। স্যার এটা উপরে চলে যাচ্ছে জাস্ট, আমি এটা গ্রাউন্ড লেভেলটা দেখি, হলুদটার গ্রাউন্ড লেভেলটা আগে দেখি। পজিশনটা উপরে উঠে যাচ্ছে। হলুদটার গ্রাউন্ড লেভেল কোথায় দেখেন? হলুদটার গ্রাউন্ড লেভেল হলে কি এইটা 1 2 3 4 নম্বর ঘরের শেষেরটা হলে কি এটার গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে এই সিগন্যাল, এটা হলো কি আমার ইনপুট, এটাকে আমি যদি রেকটিফাই করি আমি কি নেগেটিভ হাফ সাইকেলে কিছু দেখবো? না স্যার। আমার পুরোটাই পজিটিভে চলে আসবে যেহেতু আমি ডায়োড ইউজ করতেছি, তাই না। এখন আমি এসি কাপলিংয়ে দিলাম, ভালো করে খেয়াল রেখেন এটা কিন্তু আমার গ্রাউন্ড, ঠিক আছে। 4 নম্বর ঘরের শেষেরটা হলে কি আমার গ্রাউন্ড। আমি যদি এসিতে নিয়ে যাই দেখেন এটা হলে কি আমার গ্রাউন্ড লেভেল। আমি গ্রাউন্ড লেভেলের নিচেও কিছু পাচ্ছি, উপরেও কিছু পাচ্ছি, কিন্তু এটা কি হওয়ার কথা? না স্যার, হওয়ার কথা না। কিন্তু ও কি করতেছে, ও করতেছে যে গ্রাউন্ডের নিচে যা কিছু আছে ও মনে করতেছে কি এটার মধ্যে না। একটা ডিসি অফসেট অ্যাড করা আছে। ও মনে করতেছে আমার পুরো সিগন্যালটা তো হাফ হাফ ডিস্ট্রিবিউটেড থাকার কথা, তাই না। এসি যদি একটা সিগন্যাল হতো আমার হাফ হাফ ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার তো সেটা হচ্ছে না। তো ও করতেছে কি এটা জোর করে এটাকে কম্পেনসেট করতেছে। কারণ আপনি যদি ডিসিতে দেন তাহলে আমি ডিসি অফসেটও দেখতে পারবো, এসি কম্পোনেন্টও দেখতে পারবো, তাই না। এই জন্য আমি এখন পুরো সুন্দর যে জায়গা মতো দেখার কথা ওরকম জায়গা মতো দেখতেছি। আপনারা কি এসি ডিসি কাপলিং এর গুরুত্বটা বুঝতে পারছেন? জি স্যার। অনেক সময় হয় কি, আবার অনেক সময় হয় কি এক্সপেরিমেন্ট করার সময় আমরা কেয়ার করি না, ডিসি অফসেট আছে কিন্তু আমার কিছু যায় আসে না ডিসি অফসেট থাকলেও, তখন আমি এসিতে দেখি, কারণ তখন আমার ইম্পর্টেন্ট হলে কি এসি সিগন্যালটাকে অ্যানালাইসিস করা। কিন্তু আপনাদের এই সাবজেক্টে আমরা যেই কোর্সটা করতেছি এই কোর্সে আপনার এমন কোনো সিচুয়েশন আসবে না যেই সিচুয়েশনে আমাদের জন্য ডিসি কম্পোনেন্টটা ইম্পর্টেন্ট না। সবসময় আমাদের জন্য ডিসি কম্পোনেন্টটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা সবসময় ডিসি আমি এসিও তো পাবো। হ্যাঁ ডিসিতে আপনি ডিসিও পাবেন এসিও পাবেন। সো ডিসিটা আমাদের জন্য অপটিমাম, কারণ আমি দুটাই যদি দেখতে পারি আমি দেখুন না কেন, সমস্যা কোথায়, তাই না। অবশ্যই। তাহলে এটা আমরা ডিসিতে রাখবো এবং যেটা আমরা ইউজ করতেছি না সেটাকে আমরা অফ করে দেব। ক্লাটারের দরকার নেই, আমার ক্লাটার করার কোনো দরকার নেই, অফ করে দিলাম। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপর আমরা যেই কাজটা করব আমরা মোটামুটি এদেরকে প্রেজেন্টেবল একটা জায়গায় আনবো। প্রেজেন্টেবল জায়গায় কীভাবে আনবো, এই যে নীলটা যেটা এটা এমন একটা জায়গায় আছে যে নিচে অনেক ফাঁকা একটা জায়গা, আমার তো ফাঁকা জায়গা রাখার কোনো দরকার নেই। আমি করবো কি এই যে ডায়ালটা, এই ডায়ালটা ঘুরে এটাকে দেখবেন যে ডায়ালটা যখন ঘুরাবেন মাঝখানে একটা ডট ডট দিয়ে কিন্তু এটার গ্রাউন্ড লেভেলটা দেখাবে, মানে এটার মাঝামাঝি জায়গাটা দেখাবে। দেখতেছেন সবাই? তো আমি এটাকে মোটামুটি এমন একটা জায়গায় প্লেস করব যেটাকে আমি বড় করে সুন্দর করে দেখাইতে পারবো, ঠিক আছে। এবং এটাকেও আমি এমন একটা জায়গায় রাখবো যেটাতে আমি বড় করে সুন্দর করে দেখাইতে পারবো, ঠিক আছে। তারপর আমি কি করবো, ভোল্টেজটাকে সুন্দর করে এখানে প্রতি ঘরের মানকে বাড়াই দিব যাতে মোটামুটি দেখতে সুন্দর লাগে আমার। তাহলে এখানে কত দিলাম 1 ভোল্ট, এখানেও 1 ভোল্ট। তাহলে এই দুটোই আমরা 1 ভোল্ট 1 ভোল্টে রাখবো যাতে যে আপনার রিপোর্টটা দেখবে ও যাতে সহজে বুঝতে পারে। দুটার লেভেল 1 ভোল্ট 1 ভোল্ট। এই কথাটার মানে কি, 1 ভোল্ট কথাটার অর্থ কি বলেন তো?
1 ভোল্ট কথাটার অর্থ কি? স্যার ওই যে যে ওয়েভটা দেখাবে তার পিক পর্যন্ত মানে অর্ধ সাইকেলটা হাফ সাইকেলটা পুরোটা 1 ভোল্ট স্যার। হুম, এটা কি বলা সম্ভব? কোন সাইকেলে কোন সাইন সিগন্যালের আপনার ভোল্টেজ পিক কত হবে এটা কি আমাদের থেকে আগের থেকে বলে দেওয়া সম্ভব? তো ইনপুট চেঞ্জ করলে আউটপুট চেঞ্জ হবে আমার। এখানে অসিলোস্কোপ তো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। এইখানে জি, এটার স্যার। 1 ভোল্ট দ্বারা কি বোঝাতেছে? এখানে তো কোনো সোর্স নাই। এখানে 1 ভোল্ট দ্বারা কি বোঝাচ্ছে? বলেন, এটা তো আপনাদের জানার কথা। স্যার এটা ভুলে গেছি, যেটা জানিয়েছিলাম। কেউ বলতে পারবেন না? এটা অসম্ভব যে কেউ বলতে পারবেন না। 1 ভোল্ট মানে কি? চেষ্টা করেন। স্যার যতটুকু বুঝি অ্যামপ্লিটিউড তো স্যার অবশ্যই এটা একটা অ্যামপ্লিটিউড প্রকাশ করতেছে। কিসের অ্যামপ্লিটিউড প্রকাশ করতেছে? স্যার প্রতি গড়ের মান নাকি? এক্স্যাক্টলি। এটা বলা কি এত কঠিন? আপনারা গ্রাফ পেপারে কাজ না, করছেন না? 1 ভোল্ট মানে হলো গিয়ে প্রতি ঘরের মান। এই যে স্কোয়ারগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা স্কোয়ারের হাইট হলো গিয়ে 1 ভোল্ট। মানে এইখানে যে আমি যেখানে মাউসটা রাখছি এইখান থেকে এই জায়গার দূরত্ব হলো গিয়ে 1 ভোল্ট। আবার এই জায়গার থেকে এই জায়গার দূরত্ব হলো গিয়ে 1 ভোল্ট। বুঝতে পারছেন? তাহলে এখন আপনারা যে একটু আগে আমাকে জিজ্ঞেস করলেন যে এটার যে 2.5 ভোল্ট আছে, এটা আমরা বুঝবো কিভাবে এটা 2.5 ভোল্ট আছে? আমি গুনি তাহলে কয়টা ঘর পর্যন্ত গেছে। 1 2 3 3.5। 3.5 কে আমি যদি 1 দিয়ে গুণ করে দিই তাহলে গুনে, হলে গিয়ে 3.5 ভোল্ট। জি স্যার। মনে করেন আমি 1 এ রাখলাম না, আমি 0.5 এ রাখলাম, ঠিক আছে? তাহলে এখন গুনি কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6 7। আমি এখন 7 কে তাহলে 0.5 দিয়ে গুণ করে দিব, তাই না? ওই একই 3.5 একই আসবে। 7 কে 0.5 দিয়ে গুণ করলেও 3.5ই আসবে। তাহলে আমি এখন মাপতে পারলাম না 3.5? আমার পাওয়ার কথা ছিল কিন্তু 4, কারণ আমি দিছি 8 ভোল্ট পিক টু পিক। আমার 4 পাওয়ার কথা ছিল না? জি স্যার। 4 এর জায়গায় আমি মোটামুটি 3.5 এর কাছাকাছি কেন পাইলাম? এখানে কি লস হওয়ার কথা ছিল কোনো? ডায়োডে স্যার যে আপনার ইয়াটা বাদ যায় না ডায়োডে স্যার। তো পাওয়ার স্যার পাওয়ার ডিসিপেটেড হয়, লস হয় স্যার ডায়োডে। পাওয়ার ডিসিপেট হতে এটা আইডিয়াল মডেল। সিমুলেশন তো করতেছেন আইডিয়াল মডেল, এটাকে আপনি ল্যাবে করতেছেন নাকি? ডায়োডের অ্যাক্টিভেশন একটা ভোল্টেজ আছে না? জি স্যার, ও জি এটা স্যার 0.7 ওটা তো মাইনাস হয়ে 0.7.3 যাবে। এগুলি কিন্তু আপনাদের রিপোর্টে থাকা লাগবে, ঠিক আছে? যে এই যে ডিসকাশনে কি থাকবে, যে আমরা চাইছিলাম 4 ভোল্ট পাইতে, কিন্তু আমার এখানে সার্টেন একটা লস হচ্ছে। এই লসটা কেন হচ্ছে এবং কোথায় হচ্ছে? অ্যাক্টিভেশন ভোল্টেজ ডায়োডে। অ্যাক্টিভেশন ভোল্টেজ। এবং দেখবেন যে অ্যাক্টিভেশন ভোল্টেজের সঙ্গে আপনার এই যে দেখবেন যে একটা সাইকেলের সঙ্গে আরেকটা সাইকেলের একটা ডিসকন্টিনিউটি আছে না, মাঝখানে দেখছেন ফাঁকা একটা জায়গা আছে, জি এটার সঙ্গে কিন্তু এটার কানেকশন আছে। এই জিনিসটা আপনারা এক্সপ্লেন করবেন। আমি এক্সপেক্ট করব আপনারা এই জিনিসটা এক্সপ্লেন করবেন যে এখানে ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজটা এখানে কিভাবে এফেক্ট করতেছে। বুঝতে পারছেন সবাই? তো এই গেল হলো ভোল্টেজ। আমরা ভোল্টেজটা কিভাবে সেট করলাম, আমরা মোটামুটি অসিলোস্কোপের এই পার্টটুকু তাহলে বুঝলাম। এখন আমরা কি দেখব? এই টাইমের পার্টটুকু। মানে একটা অ্যাক্সিস আমার ভোল্টেজ, আরেকটা অ্যাক্সিস কিন্তু আমার টাইম, তাই না? এই যে টাইমের আপনার টাইমের যে কন্ট্রোল প্যানেলটা, সেটা হলো এইটা একদম বাম পাশের নিচের যে কন্ট্রোল প্যানেলটা, এটা দিয়ে আমরা প্রত্যেকটা অ্যাক্সিসে প্রত্যেকটা ঘরের টাইমের মান চেঞ্জ করতে পারি। দেখেন এখানে মিলি সেকেন্ড দেওয়া, দেখছেন সবাই মিলি সেকেন্ড লেখা যায়, জি স্যার। জি স্যার। এবং এই সাইডে মাইক্রো সেকেন্ড, মানে ছোটোর দিকে গেলে মাইক্রো সেকেন্ড। তা আমি মিলি সেকেন্ড মনে করেন এই যে 2 মিলি সেকেন্ড করলাম। এই 2 মিলি সেকেন্ড কথাটার অর্থ কি কেউ বলতে পারবেন? স্যার ওই যে একই কথা, ওই যে ঘরের মান, প্রত্যেক ঘরের মান। ঘরের মান 2 মিলি সেকেন্ড, কিন্তু আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভফর্মকে আমরা হিসাব করি ফ্রিকোয়েন্সিতে, হার্টজে, তাই না? তাহলে আমরা হ্যাঁ সমস্যা নেই তো স্যার। মিলি সেকেন্ড থেকে আমরা কিভাবে তাহলে নিব? এটা নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা ফার্স্ট টাইম পিরিয়ডে টাইম পিরিয়ডটা মেজার করব, তাই না? হ্যাঁ, তাহলে তারপরে time 1 বাই f করব। তাহলে বলেন তো এই যে f নীল হয়ে রঙের যে ইনপুটটা, আমার নীল রঙের ইনপুটের টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড এই যে এখান থেকে 0 ক্রস করছে, ঠিক আছে? এটা হলো আমার জিরো লাইন, টাইমের জিরো লাইনটা ডট দিয়ে দেখানো, দেখছেন? তাহলে আমি গুনি, হ্যাঁ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 কত পর্যন্ত বলেন? টাইম পিরিয়ড কত পর্যন্ত? কোন পর্যন্ত যাব আমি টাইম পিরিয়ড মাপার জন্য? 4টে টাইম পিরিয়ড, 4টে হবে একটা সাইকেল। হ্যাঁ, এই যে পজিটিভ হাফ সাইকেল একটা, নেগেটিভ হাফ সাইকেল 360 360 কমপ্লিট করতে লাগবে। তাহলে 4টা আপনার এখানে আমার ঘর আসলে কি 0.5 মিলি সেকেন্ড। 4 টাইমস 0.5 মিলি সেকেন্ড কত হয়? 2 মিলি সেকেন্ড। 2 Two. স্যার
বলেন তো তাহলে এটা কত হার্টজ? স্যার 1/2 তাহলে এটা আপনার দিলে যা হবে 0.5 1/2 করলে কত আসে বলেন, তাড়াতাড়ি হিসাব করে 0.5 বলেন। 1/2 0.5 তো মিলি সেকেন্ডে আছে, এটা কি সেকেন্ডে আছে? আচ্ছা, সেকেন্ডে থাকলে সে না 0.5 বলতে পারতেন ও হার্টজ। সেকেন্ডে করা লাগবে তাহলে স্যার স্যার, এটাকে সেকেন্ডে করা লাগবে। সেকেন্ডে করতে হলে কি করতে হয়? ইয়ে করবো স্যার, এই মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিব। 1000 দিয়ে ভাগ দিবেন। করেন তাহলে, এখন বলুন কত হার্টজ আসবে? স্যার ওই যে 0.5 ইনটু 10 ইনভার্স 0.5 ইন্টু 3 1000, 0.5 ইন্টু 1000, জি স্যার 0.5 ইন্টু হ্যাঁ। 1000 মানে হলো কি 500 হার্টজ। জি বুঝছেন স্যার। সবাই? জি স্যার এইভাবেই আমরা অসিলোস্কোপ যখন ইউজ করি এইভাবেই কিন্তু ইউজ করি, কারণ অসিলোস্কোপ আপনি ইউজ করবেন আননোন একটা সোর্সের জন্য। এখন আননোন সোর্সের আপনি ফ্রিকোয়েন্সি মাপবেন কিভাবে? তখন আপনি দেখবেন যে প্রতি ঘরের মান কত এবং আমার টাইম পিরিয়ডটা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করছে। তারপর আমি ঘর সংখ্যা দিয়ে আমার ইউনিটের মানকে গুণ করব, হয়ে গেল শেষ। দেখেন আমি কিন্তু এখানে 500 হার্টজ দিয়েছি, দেখছেন সবাই? জি স্যার। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, কোনো না কোশ্চেন? স্যার, আচ্ছা, আপনার আরেকটা স্যার, সমস্যায় পড়বেন, আমি বলে দিই আগে স্যার থেকে। আপনি আরেকটা কথা বলছিলেন সেদিন, যে ওই যে আমরা যে ডিসিটা পেলাম ওটা তো পিওর ডিসিতে কনভার্ট করার জন্য যে স্যার ক্যাপাসিটর হ্যাঁ লাগাতে হ্যাঁ, হবে, ওটাতে এটা আসতেছি, লাগানো হবে। ওটাতে আসতেছি। এখানে আমরা একটা গ্রাউন্ড লাগাইলাম, ঠিক আছে? গ্রাউন্ড লাগালে কিন্তু একটা ঝামেলায় পড়বেন। দেখছেন ঝামেলাটা কি হয়েছে? হুম, এটা কি হলো? গ্রাউন্ডটা লাগানোর পরে আপনার ইনপুট যে সিগন্যালটা আছে, ইনপুট সিগন্যালটা শুধুমাত্র একটা হাফ দেখাইতেছে, বাকি হাফটা কিন্তু দেখাচ্ছে না। পজিটিভটা দেখাই দিয়েছে, নেগেটিভটা দেখাচ্ছে না। নেগেটিভটা যে পুরোপুরি দেখাচ্ছে না এমন কিন্তু না, নেগেটিভটা একটা পর্যায় পর্যন্ত দেখাচ্ছে, একটা জি স্যার, পর্যায় তারপরে পর্যন্ত দেখাচ্ছে, সমান তারপরে আর দেখাচ্ছে না। এটার কারণটা কেউ বলতে পারবেন এটা কেন হচ্ছে? না স্যার, এটা যে বলতে পারবেন সে A+ পাবেন, একদম শিওর, কোনো সন্দেহ নেই। তা একবার প্রশ্ন করেন, যদি চেষ্টা করে দেখি যদি পাই, আরেকবার একটু প্রশ্ন করেন। মানে এই যে আপনি নেগেটিভ, আমরা তো নীলটা দিয়ে কি দেখতেছি খেয়াল করেন, নীল হলে কি আমার বি চ্যানেল, তাই না? নীলটা হলে কি আমার বি চ্যানেল, বি চ্যানেল দিয়ে আমরা দেখতেছি কি ইনপুট, দেখছেন সবাই? ইনপুট দেখতেছি। জি স্যার। এখন আমরা যখন ইনপুট দেখতেছি, আমরা যখন গ্রাউন্ড বসাইলাম এই জায়গায় নিচে, যখন গ্রাউন্ড বসাইলাম তখন কিন্তু আমি শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলটা পুরোপুরি দেখতে পারতেছি, আর নেগেটিভ হাফ সাইকেলে শুধু অল্প একটা অংশ দেখতে পারতেছি। কতটুকু অংশ আমি যদি মাপি, কতটুকু অংশ চলেন দেখি মাপি। মনে করেন 0.5 নিলাম, আর গ্রাউন্ডটা দেখি কোথায় আমার। গ্রাউন্ডটা হলে গিয়ে, গ্রাউন্ডটা খেয়াল রেখেন, গ্রাউন্ডটা হলে গিয়ে 100-তে। আরে তো গ্রাউন্ডটা হলে কি এই জায়গায়, এই যে এই জায়গায় গ্রাউন্ড। মোটামুটি 0.5 ভোল্টের মতো নেগেটিভ হাফ সাইকেল দেখাইতে পারছে, তারপরে কিন্তু আর কিচ্ছু দেখাইতে পারে নাই। এটার কারণটা কি? আমি যেই মুহূর্তে গ্রাউন্ড বসাইলাম ওই মুহূর্তে আমার এই ঝামেলাটা হলো। আউটপুট কিন্তু ঠিক আছে, ঝামেলাটা হয়েছে ইনপুটে। কেন ঝামেলাটা হয়েছে কেউ বলতে পারবেন? অসিলোস্কোপের মূলনীতিতে ফেরত আসেন, তাইলেই বলতে পারবেন। আমরা যে একটু আগে বললাম যে এই অসিলোস্কোপটা কিভাবে মেজার করে। ডিসি তে তো দেওয়াই আছে স্যার। তাহলে ডিসিতে তো দেওয়াই আছে। আপনারা বের করতে পারছেন কি A+ পাইছে? হ্যাঁ, শোভন পাইছে, না স্যার আমার বন্ধু। বলেন। পাইছি বলতে স্যার আমি শিওর না স্যার, যতটুকু আমার স্যার আপনি মনে পড়ে শিওর এটা হবেন স্যার। কেমন? আপনার কি শিওর হওয়ার কথা? আপনি জি স্যার, এটা যতটুকু মনে হচ্ছে স্যার বলবে। ডায়োডের অ্যাক্টিভেশন ভোল্টেজের জন্য স্যার এরকম হচ্ছে। সেটা তো অবশ্যই, কিন্তু গ্রাউন্ড এখানে বসাইলে সমস্যা হচ্ছে, কিন্তু এখানে বসাইলে সমস্যা হচ্ছে না। গ্রাউন্ডটা যদি আমি এই গ্রাউন্ডটা সরাই যদি এই জায়গায় বসাই দিই তাহলে আর সমস্যা হবে না। কোন জায়গায় স্যার? আচ্ছা এই যে এখানে, এখানে যদি আমি গ্রাউন্ডটা বসাই দিই, মানে সোর্সের এই জায়গায় স্যার আমি বলি স্যার, বলেন। স্যার সোর্সের যদি আপনি যে জায়গায় বসানোর কথা বললেন, যদি সোর্সের ওই জায়গায় বসান তাহলে মানে হাফ সাইকেলকে টোটাল সাইকেলই কমপ্লিট হবে। আর এখানে বসালে ওভাবে হবে না আর কি, মানে সাইকেল আর কারণটা কি? মানে কারণ আপনি মেজারটা করতেছেন পুরো ডায়োডের কমপ্লিট মাধ্যমে। হবে না। আপনার মেজারিং পাথের হ্যাঁ, মধ্যে কিন্তু একটা ডায়োড আছে, হ্যাঁ দেখছেন? হ্যাঁ জি স্যার তার মানে আমরা বেসিক্যালি কি মাপতেছি? সাইকেল পূর্ণ কমপ্লিট হলো না। আমরা বেসিক্যালি কি মাপতেছি এটা আমি আপনাকে দেখাই। অ্যাক্টিভেশন বেসিক্যালি ভোল্টেজ আমরা তৈরি হবে স্যার। বেসিক্যালি আমরা মাপতেছি হলে কি এই জিনিসটা।
আমরা এইটার অ্যাক্রসে মেজারমেন্ট করতেছি, বুঝতে পারছেন আপনারা? জি স্যার। মানে এই জায়গাটার মধ্যে অসিলোস্কোপ বসান, মনে করেন এই তারটা যে জায়গায় এই জায়গায় অসিলোস্কোপ বসান, তাহলে আমরা মাপতেছি হলে গিয়ে সাইনোসয়েডাল সোর্সটাকে মাপতেছি, ঠিক আছে, কিন্তু একটা ডায়োডটাকে সিরিজে রেখে তারপরে ভিতর মাপতেছি, দিয়ে আসছে। বুঝতে পারছেন? এই ডায়োডের ভিতর দিয়ে আসতেছে, তখন কি হতেছে স্বাভাবিকভাবে, তাহলে শুধু আমরা একটা হাফ সাইকেল আমি দেখতে পারবো, আর একটা হাফ সাইকেল আমি দেখতে পারবো না। কিন্তু আরেকটা হাফ সাইকেল আমি কতটুকু পর্যন্ত দেখতে পারবো না, পারবো 0.7 পর্যন্ত দেখতে পারবো, কারণ 0.7 পর্যন্ত তো আমার ডায়োডটা পুরোপুরি তখন Tired ই of- হয়ে যাবে না, অ্যাক্টিভেট হবে না আর কি। সো Oh. ততক্ষণ পর্যন্ত আমি দেখতে পারবো, বুঝতে Okay. পারছেন? সো এই জন্য আমি যদি এখানে বসাই, আমার মেজারমেন্ট পাথের মধ্যে কোনো ডায়োড নাই, এই জন্য কোনো ঝামেলা হইতেছে না। তো আমি যখন ইসে রাখি, ফ্লোটিং এ রাখি এটাকে, যখন আমি গ্রাউন্ডটা দেই না, গ্রাউন্ডটা যখন কেটে দিই, তখন অসিলোস্কোপটা অটোমেটিক আমার এই যে সোর্সের যে গ্রাউন্ড, এই সোর্সের গ্রাউন্ডের সাপেক্ষে মেজারমেন্টটা ground করতেছে, এই জন্য কোনো সমস্যা হইতেছে না আমার, বুঝতে পারছেন? কিন্তু আমার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস স্যার এখানে আমার গ্রাউন্ড দিতে হবে, সো আমার এখানে গ্রাউন্ড দিতে হবে। হ্যাঁ বলেন। তাহলে স্যার স্যার, এখানে ও, গ্রাউন্ড দিয়ে লাভ হলো কি? এখানে তো না দেওয়াই বেটার। স্যার না নিচে দেওয়া তো better, গ্রাউন্ড কিন্তু দেওয়া যাবে না স্যার। আপনি যখন একটা সার্কিট বানাবেন, ঠিক আছে, আপনি যখন এই কোনো সার্কিটটা তো আর ground থাকা প্রোটিএসে সবসময় সিমুলেশন করবেন, আপনি তো রিয়েল লাইফে বানাবেন, রিয়েল লাইফের সার্কিটে তো আপনার একটা গ্রাউন্ড থাকতে হবে। স্যার ওইটা কি এই ডায়োডের এখানে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, এই নিচের এখানেই দিবেন। স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার আমি বলি স্যার, আমরা আমাদের যখন স্যার, সার্কিট কিভাবে মানে বুঝবো ইলেকট্রনিক্স যে কোথায় পড়াইছে, একজন ground একজন করে এরকম কথা বলেন, circuit সবার ছিল কথা না শোনা স্যার। যাচ্ছে। স্যার ওয়াসিল আমাদের যখন problem. ইলেকট্রনিক্স ওয়ান পড়াইছে, তখন তো স্যার এইরকম নিচে গ্রাউন্ড ছিল না স্যার। সার্কিট গ্রাউন্ডটা ছিল ওই সোর্স, যে সোর্সটা দিচ্ছেন ওই আর ওই জায়গার গ্রাউন্ড ছিল দেখেন স্যার। আমি আপনাকে একটা জিনিস বলি, ঠিক আছে, এই যে আমরা সার্কিটটা বানাইতেছি, আমাদের এই সার্কিটটা বানানোর উদ্দেশ্য কি বলেন তো? পরীক্ষার কথা বলতেছি না, মানে আমরা এই সার্কিটটা যখন কেউ যদি ল্যাবে বানাই, বা এই জিনিসটা যখন কোনো একটা ইকুইপমেন্ট আমরা বানাবো, এটা বানানোর উদ্দেশ্যটা কি? এই সার্কিটটা বানানোর একটা অ্যানালাইসিস করা স্যার, কোথায় না কি দিলে না না যে না কি না 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 হচ্ছে এটা না ফুল হচ্ছে। ওয়েভ রেকটিফায়ার কেন বানাই আমরা? ফুল ওয়েভ রেকটিফায়ার কেন বানাই এটা তো সবারই বলতে পারে স্যার, কথা, কেন বানাই? রেকটিফায়ার সার্কিট এসি যখন থেকে ডিসি বানানোর জন্য, এসি থেকে ডিসি করার জন্যই তো আমরা হ্যাঁ ফুল ওয়েভ রেকটিফায়ার রেকটিফায়ার বানাই, তাই না? করি। এখন আপনি যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা জি স্যার। বানাবেন, এই ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুটটা আপনি কোনো একটা জায়গার ইনপুট হিসাবে ইউজ করবেন, তাই না? আমার কথাটা বোঝার চেষ্টা করেন। অবশ্যই, একটা অবশ্যই। মনে করেন আপনি মোবাইলের একটা চার্জার ডিজাইন করতেছেন, তো মোবাইলের চার্জার আপনি কিভাবে ডিজাইন করবেন, যে আমি জানি 220 ভোল্টের এসি সাপ্লাই আমি পাচ্ছি, সেটা হলে কি আমার এই ভি সাইনটা, এবং আমি এটার থেকে একটা ডিসি জেনারেট করব, যে আউটপুটটা আমি নিব হলে কি রেজিস্ট্যান্সের অ্যাক্রস থেকে, বুঝতে পারছেন? মানে রেজিস্ট্যান্সের আড়াআড়ি আমরা আউটপুটটা নিব, এই আউটপুটটা নিয়ে আমরা মোবাইলের সার্কিটের মধ্যে সাপ্লাই করব। এরকমই তো ব্যাপারটা, তাই না? মনে করেন আমার 220 ভোল্টের যে সাপ্লাইটা ছিল, এই 220 ভোল্টের সাপ্লাইটাকে হয়তো আমরা স্টেপ ডাউন করে হয়তো 5 ভোল্টের একটা সাপ্লাই বানাবো, সেই সাপ্লাইটা আমরা মোবাইলের মধ্যে ফিট করব মোবাইলের ব্যাটারিকে চার্জ করার জন্য। এখন আপনি যে রেকটিফায়ার সার্কিটটা পুরোটা বানাইলেন, আপনার উদ্দেশ্যটা কি তাহলে? আপনার উদ্দেশ্য হলো কি একটা ডিসি ইনপুট পাওয়া, মোবাইলের জন্য একটা ডিসি ইনপুট পাওয়া। সেই ডিসি ইনপুটটা আপনি কোথা থেকে নেবেন? এই 10 কিলো যে ওহমের রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটার বরাবরই নেবেন, যেখান থেকে আমি এইটা লাগাইছি, অসিলোস্কোপটা লাগাইছি, ঠিক আছে? তা এখন আপনি যে এটাকে সোর্স হিসাবে ইউজ করবেন, মোবাইলের সার্কিটের জন্য একটা সোর্স হিসাবে ইউজ করবেন, মনে করেন এটাকে ধরলাম যে এটা একটা 5 ভোল্টের সোর্স। এই 5 ভোল্টের সোর্সের একটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকা লাগবে না? জি স্যার। যে কোনো 5 ভোল্টের সোর্সেরই তো একটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকা লাগবে। এখন আমি ধরলাম যে আমার পজিটিভ টার্মিনাল হলে কি, যে উপরের জায়গাটা, যেটা আসলে আমার পজিটিভ টার্মিনাল, এই উপরের জায়গাটা হলো আমার পজিটিভ টার্মিনাল, ঠিক আছে? তাহলে এটা নেগেটিভ টার্মিনালটা কোথায় হবে? স্যার ওই রেজিস্ট্যান্সের আড়াআড়িতে যেটা হবে সেটাই এই হওয়ার নিচের কথা। অংশটা নেগেটিভ হবে না তাহলে? জি স্যার। তাহলে এখন এটাকে যদি আমরা নেগেটিভ ডিক্লেয়ার করতে চাই, এটাকে মনে করেন আমি নেগেটিভ ডিক্লেয়ার করলাম, তাহলে আমার এখানে একটা গ্রাউন্ড বসানো লাগবে না? কারণ আমার ডিসি সার্কিটে নেগেটিভ মানে কি? 0 ভোল্ট। ডিসি সার্কিটে কি কোনো নেগেটিভ ভোল্টেজে চলে? No, ডিসি সার্কিটের ক্ষেত্রে আমার সর্বনিম্ন ভোল্টেজ কত? 0 ভোল্ট। zero আমরা জানি যে ডিসি যে কোনো সার্কিট হলে কি 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত কাজ করে, বা আমরা যেটা বাইনারিতে আমরা বলি 0 to 1, তাই না? তো আপনার যে এইটাকে যে আপনি এই রেজিস্ট্যান্সটাকে এখন আপনি একটা সোর্স হিসেবে ইউজ করতেছেন, তাহলে এই সোর্সের একটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল লাগবে। তাহলে এইটার উপরেরটা যদি পজিটিভ হয়, অবশ্যই আপনার নেগেটিভ টার্মিনালটাকে আপনার গ্রাউন্ড করা লাগবে। এখন বুঝছেন গ্রাউন্ড কেন করি? জি স্যার। ঠিক আছে, সবসময় আপনারা চিন্তা করবেন যে এটা আমরা কেন বানাচ্ছি, তাইলে আপনার কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন যে কেন গ্রাউন্ড করা লাগতেছে।
তো আমরা এখানে যখন ক্যাপাসিটরটা দিব, ক্যাপাসিটর দিলে আমরা এখানে ফুল ডিসি এটা পাবো। এখন আমি আপনাদের আজকের অ্যাসাইনমেন্টগুলো বলি যে আজকের আমাদের অ্যাসাইনমেন্ট কি কি। আজকে আমাদের 1 নম্বর অ্যাসাইনমেন্ট হলো কি, আপনারা ল্যাব ম্যানুয়ালের মধ্যে ঠিক এটার অর্ধেকটা একটা আছে, হাফ ওয়েভ রেকটিফায়ার। আমি আপনাদেরকে গুগল ক্লাসরুম থেকে দেখাই ওটা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। সময় প্রায় শেষের দিকে। আপনারা কি ফাইজুর রহমান স্যারের এটা সবাই করতে পারছিলেন অ্যাসাইনমেন্টটা? আপনারা কি ফাইজুর রহমান স্যারের ক্লাস করেন কোনো? জি স্যার করি। ওই আপনাদের ডিলে সার্কিট দিছিল একটা, জি স্যার দিছিল তো, পার্সেন্ট করতে সবাই? স্যার করছি, আমরা করছি, অনেকে করছে অনেকে করতে পারেনি, এরকম আচ্ছা, অবস্থা। আপনাদের ক্লাস থেকে কি ফোন দিছিল আমাকে এটার ব্যাপারে? স্যার আমি দিয়েছিলাম স্যার, খবর আপনারটা হয়েছিল? আমারটা হয়েছে স্যার পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের আমরা ল্যাব ম্যানুয়ালটা দেখি। আজকের ল্যাব ম্যানুয়ালটা যদি আমরা দেখি, তাহলে আপনাদের ফার্স্টের অ্যাসাইনমেন্টটা আসবে হলে কি যে এটা তৈরি করা, হাফ ওয়েভ রেকটিফায়ারটা তৈরি করা। ঠিক আছে, এই হাফ ওয়েভ রেকটিফায়ারটা তৈরি করবেন। তারপরে যেটা করবেন যে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করবেন। স্যার ফুল ওয়েভ রেকটিফায়ারটা তৈরি করে আপনারা কি করবেন, এই ফুল ওয়েভ রেকটিফায়ারটা এসি যে সিগন্যালটা আছে, স্যার যেটা প্রজেক্ট টাইপের দিছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই প্রজেক্টের মধ্যে কিন্তু ক্যাপাসিটর ছিল না। গতবারে আমি যে সার্কিটটা দিছিলাম ওটার মধ্যে কিন্তু শুধু ক্যাপাসিটর ছিল না, তাহলে আপনারা শুধুমাত্র ওই সাইনোসয়েডাল ওয়েভফর্মটা দেখতে পাচ্ছিলেন। কিন্তু এখন আপনারা একটা ক্যাপাসিটর অ্যাড করবেন। ক্যাপাসিটর অ্যাড করে তারপরে এটার অ্যাক্রসে আউটপুটটা দেখবেন। এটা হলো কি 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো কি আপনারা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানাবেন ক্যাপাসিটর ছাড়া। ক্যাপাসিটর ছাড়া একটা হাফ ওয়েভ রেকটিফায়ার বানাবেন। বানায় এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এটার আউটপুটটা দেখবেন। 2 নম্বর টাস্ক। 3 নম্বর টাস্ক হলো কি আপনারা এই ক্যাপাসিটরের সঙ্গে প্যারালালি একটা ক্যাপাসিটর লাগাবেন, এই রেজিস্ট্যান্সটার সঙ্গে প্যারালালি একটা ক্যাপাসিটর লাগাবেন এবং ওই ক্যাপাসিটরটা থেকে আউটপুট নেবেন। আউটপুট নিলে আমরা কি এক্সপেক্ট করবো, যে আমার পিকগুলো স্মুথ হয়ে যাবে, তাই না? অলমোস্ট ডিসির মতো হয়ে যাবে। সো ওই জিনিসটা আপনারা করবেন, করার পরে আপনারা ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ করবেন। ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ করে করে দেখবেন যে আপনার আউটপুটের উপরে ক্যাপাসিটরের ভ্যালুটা কি ধরনের প্রভাব ফেলে। টোটাল 3টা কাজ আপনাদের। একটা কাজ হলো কি হাফ ওয়েভ রেকটিফায়ার, 2 নম্বর কাজ হলো কি ফুল ওয়েভ রেকটিফায়ার উইদাউট ক্যাপাসিটর, 3 নম্বর কাজ হলো কি উইথ ক্যাপাসিটর, কিন্তু আপনারা ক্যাপাসিটর ভ্যালুটা চেঞ্জ করবেন এবং চেঞ্জ করে করে দেখবেন যে এটার রেজাল্টটা কিভাবে ভ্যারি করে। সো সিমিলারলি আমি প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা টাস্ক দিয়ে দিব, ওই অনুযায়ী আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন 1, 2 এবং 3 নম্বর টাস্ক, এবং শেষে আপনারা সুন্দর করে একটা ডিসকাশন লিখবেন। ঠিক আছে, এবং ডিসকাশনের মধ্যে আপনার এই কোশ্চেনটার উত্তর থাকা লাগবে। হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইনক্রিজিং দ্য ভ্যালু অফ ক্যাপাসিটর ইজ রিডিউসিং দ্য রিপল। মানে আপনারা যখন এক্সপেরিমেন্ট করবেন আপনারা দেখবেন যে আপনারা যখন বড় সাইজের ক্যাপাসিটর ইউজ করতেছেন তখন এই জিনিসটা আস্তে আস্তে ডিসির মতো হয়ে যেতেছে, একদম স্মুথ একটা আউটপুট পাইতেছেন। কিন্তু আপনার ক্যাপাসিটরের ভ্যালু যদি কম থাকে তাহলে দেখবেন যে আউটপুটটা ডিসির মতো হচ্ছে না, কিছুটা রিপল দেখাচ্ছে, আঁকাবাঁকা দেখাচ্ছে। তো এই জিনিসটা আপনারা লিখবেন যে হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট কাকে বলে, টাউ সমান সমান RC, এবং কেন ক্যাপাসিটরের ভ্যালু বাড়ার সাথে সাথে আপনার রিপলটা রিডিউস করতেছে। এই জিনিসটা আপনারা স্যার explain ভ্যালুটা করবেন। তো কম থেকে বেশি নিব তাই না স্যার? কম থেকে বেশি নেবেন এবং আমি আপনাদেরকে বলে দিব যে কত কত ভ্যালু নেবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ঠিক আছে, খুবই সহজ এই এক্সপেরিমেন্টটা। সো আমি আশা করি যে আপনারা আগের বারের মতনই খুব সুন্দর করে করবেন। আর এবার আমি যে সাজেশনগুলো দিছি এই সাজেশনগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমার যদি মনে হয় যে না আরো কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার তাহলে আমি এটা নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? জি স্যার, আমাদের সমস্যাগুলো স্যার আপনি একটু ধরায় দিলে আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ ভালো হয়। অবশ্যই, মানে আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নেওয়ার উদ্দেশ্য তো এটাই, যাতে আমি প্রতি ক্লাসে আপনাদেরকে ফিডব্যাক দিতে পারি। জি স্যার, জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা তাহলে ভালো করে এটা করেন আর নেক্সট স্যার। ক্লাসে আবার আপনার সঙ্গে দেখা হবে। হ্যাঁ বলেন, কিছু বলবেন? স্যার বলতেছিলাম যে স্যার যেটা আমাদের দিয়েছিল অ্যাসাইন মানে প্রজেক্ট হুম। বলতে টাইম ডিলে সার্কিটটা, হুম তো সেটা তো স্যার শুরু থেকেই অন থাকে। এইটাই হচ্ছে প্রবলেম। স্যার যেটা আমাদের কাছে চাইছিল যে আপনার কারেন্ট যদি আসে একটা কিছু ডিরেক্ট কানেকশন পাবে না, পরবর্তীতে আপনার হচ্ছে কিছুক্ষণ পর টাইম ডিলে হয়ে দেন কানেকশনটা পাবে। আমার তো মনে হয় এখানে কোনো একটা সুইচিং ইউজ করলে হবে। আপনি যে ট্রানজিস্টরটা ইউজ করছেন এটাকে আপনি যদি উল্টায় দিয়ে ইউজ করেন বা ইনপুটটাকে কোনোভাবে যদি আপনি এমনভাবে করতে পারেন যে যখন আপনার কারেন্ট থাকবে তখন কোনো কিছু একটা অফ হয়ে যাবে মাঝখানে, বা এই টাইপের কিছু যদি একটা করতে পারেন তাইলেই তো হচ্ছে। বা মাঝখানে যদি একটা ডায়োড দিয়ে জি দিলেন স্যার, যে মানে ডায়োডটা যখন কারেন্ট যখন একটা যাবে তখন শর্ট সুইচ সার্কিট হয়ে যাবে। চাপ দিলে দেন হচ্ছে অফ হয়ে থাকতেছে। তো স্যার আমি যেটা কোশ্চেনে বুঝতে পারছি যে স্যার বলছে যে কারেন্টটা আসার পরে এটা অফ হয়ে থাকবে,
দেন কিছু সময় হ্যাঁ পরে হ্যাঁ অন হ্যাঁ হবে। উদ্দেশ্য তো এটাই যে মানে কারেন্ট আসার পরে আপনার রেফ্রিজারেশন সাইকেলটা শুরু হবে না, জি স্যার, কারেন্ট আসার পরে আপনার জি জিনিসটা স্যার। অফ হয়ে থাকবে, এটা হলো আমরা চাপ কম্প্রেসরটাকে দিলাম দেন প্রোটেক্ট এটা করার অন জন্য। হইলো, তাহলে তো কিছু হইলো না না স্যার। না না আপনি চাপ দিবেন অন হবে কেন? আপনার যখন কারেন্ট যখন আসবে তখন আপনার ওই রিলেটা 5 সেকেন্ডের জন্য ডিসকানেক্ট হয়ে তারপরে কানেক্ট হবে, এরকম কিছুই করা সম্ভব না? জি স্যার, করা সম্ভব স্যার। এরকম আমি একটা ডিজাইন দেখছি স্যার, আজকে স্যার ট্রাই করবো। আচ্ছা স্যার ট্রাই ঠিক করে আছে। দেখেন, আমাকে যদি না পারেন তাহলে আমার স্কিমেটিকটা আমাকে পাঠিয়ে দিন, আমি নিজেও ট্রাই করে দেখবো না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদের এই আজকের এক্সপেরিমেন্ট নিয়ে অবশ্যই গুগল ক্লাসরুমে পোস্ট করবেন বা আমাকে জানাবেন। আর যারা যারা ল্যাব রিপোর্ট জমা দেন নাই তারা অবশ্যই আজকের মধ্যে দিয়ে দিবেন। যদিও এটাতে কোনো নাম্বার নাই, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আপনাদের পোর্টফোলিওটা ঠিক রাখার, মানে সবার যাতে 10টা ল্যাবের 10টা ল্যাব রিপোর্ট জমা থাকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা স্যার এখানে আমাদের 1 নাম্বার ল্যাব রিপোর্টে তাহলে ভুল হইলো স্যার, ওটা কি করব স্যার? ওটা নেক্সট ল্যাব রিপোর্টে ঠিক করবেন, নেক্সট ল্যাব রিপোর্টে আর এই ভুলগুলো করবেন না। এটা আমরা তো এমনি ডেমো। কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করব, ঠিক আছে? কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করব, না যেমন স্যার ওই যে আপনি ইয়ার মানটা ওটা কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই, ওটা এভাবেই থাকবে। স্যারের তো এটাতে মার্ক নেই, স্যার আমাদের ভুলগুলো দেখাই দিল, ওটা নেক্সট টাইম আমার তো নিজেরই ভুল হয়েছে, এটা যে আমি আপনাদের ভুল মান দিছি, সো এটা আমাদের রেকর্ডে থাকুক, কোনো সমস্যা নেই। 27 ভোল্টের যারা পার করছে 27 ভোল্টের তো অন হয়েছে, বাকিদেরটা হয়নি, সমস্যা কি? আচ্ছা স্যার। ঠিক আছে, আপনারা ভালো থাকেন তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।